আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে কলিফর্ম টেস্ট, টোটাল কলিফর্ম এন্ড ফেকাল কলিফর্ম টেস্ট, যেটা খুব কমন একটা পানির মাইক্রোবায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ডিটারমিনেশনের জন্য যে টিপিক্যালি টেস্টটা করা হয় সেটা হচ্ছে টিসি অ্যান্ড এফসি টেস্ট। দুইটা টেস্ট আসলে বেসিক্যালি, এখানে একটা টেস্ট না, একটা হচ্ছে টোটাল কলিফর্ম টেস্ট আর একটা হচ্ছে ফেকাল কলিফর্ম টেস্ট। আর এখানে একটা ছবি দেখা যাচ্ছে যেখানে হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার পরে একটা পেট্রি ডিশের মধ্যে সেটা কিরকম দেখা যাবে সেটা এখানে ছবিতে দেখা যাচ্ছে। আমরা এখন আসি মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট কেন করব। প্রথম কথা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট কেন করব। পানিতে আমরা জানি যে বিভিন্ন ধরনের মাইক্রোঅর্গানিজম থাকতে পারে, যেটা আনট্রিটেড ওয়াটার, মানে যেখানে ট্রিটমেন্ট করা হচ্ছে না, ন্যাচারাল সোর্স থেকে যে পানিটা আমরা কালেক্ট করছি সেটা হতে পারে, অথবা ওয়েস্ট ওয়াটার কোয়ালিটি ডিটারমিনেশনের জন্য বিভিন্ন কারণে আমরা পানির মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটিকে এক্সামিন করে থাকি। মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি বলতে বোঝা যায় যে পানিতে মাইক্রো অর্গানিজমের প্রেজেন্স আছে কি নাই। তো সমস্ত মাইক্রো অর্গানিজমই আসলে মানুষের শরীরের জন্য হেলথ হ্যাজার্ড তৈরি করে না, মানে থ্রেটেনিং কোনো অর্গানিজম নাও হতে পারে, কিন্তু পানিতে যদি ডিফারেন্ট টাইপের মাইক্রো অর্গানিজম থাকে, আই মিন মাইক্রোস্কোপিক সাইজ, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, যদিও দেখা যায় পানিটা পরিষ্কার, কিন্তু হতে পারে যে মাইক্রোস্কোপিক যে সমস্ত অর্গানিজম থাকে তার মধ্যে কিছু থাকবে হচ্ছে প্যাথোজেনিক অর্গানিজম। সো প্যাথোজেনিক অর্গানিজম কি? প্যাথোজেনিক অর্গানিজম হচ্ছে যে সমস্ত অর্গানিজম গুলো আমাদের বিভিন্ন ধরনের শরীরে লাইফ থ্রেটেনিং ডিজিজ তৈরি করার জন্য রেসপন্সিবল যে সমস্ত মাইক্রো অর্গানিজম, সেগুলোকে বলা হয় হচ্ছে প্যাথোজেনিক অর্গানিজম। এখানে এই ডেফিনেশনটা লেখা আছে, খেয়াল করে দেখো। সার্টেন অর্গানিজমস referred to as pathogens cause disease to humans which include species of bacteria, virus, protozoa. আমরা জানি যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ভাইরাস এবং প্রোটোজোয়া আছে যেগুলো ডিফারেন্ট টাইপের রোগ তৈরি করার জন্য রেসপন্সিবল। সেটাতে আমি কি কি টাইপের সেগুলোতে যাচ্ছি না। তো পানির মধ্যে যদি মাইক্রো অর্গানিজম থাকে সেটাতে চান্স থাকে, সেটাতে পসিবিলিটিস থাকে যে এই ধরনের প্যাথোজেনিক অর্গানিজমও পানির মধ্যে আছে। যদিও এই সমস্ত যে মাইক্রো অর্গানিজম অ্যাজ ওয়েল এজ প্যাথোজেন, এগুলো কিন্তু পানির জন্য পানিতে নেটিভ না, নেটিভ টু অ্যাকোয়াটিক সিস্টেম না। নেটিভ মানে কি? এগুলো কিন্তু আসলে অ্যাকোয়াটিক সিস্টেমের পার্ট না। মানে যেমন মাছ, মাছ কিন্তু অ্যাকোয়াটিক সিস্টেমের পার্ট, কারণ কি সেটা সেখানে সার্ভাইভ করছে, সেখানে গ্রোথ হবে, সবকিছু তার ওখানে হচ্ছে। বাট এই যে মাইক্রো অর্গানিজম গুলোর কথা আমরা বলছি, পানির মধ্যে এগুলো থাকে, কিন্তু এগুলো কিন্তু অ্যাকোয়াটিক সিস্টেমের কোনো পার্ট না। তাহলে এগুলো পানির মধ্যে কোথা থেকে আসে? পানির মধ্যে আসে বিভিন্ন ভাবে। ন্যাচারাল ওয়াটারটা কন্টামিনেটেড হতে পারে সামহাও। কিভাবে? যেমন ন্যাচারাল খুব সবচেয়ে মোস্ট লাইকলি হচ্ছে যে বৃষ্টিপাত হলে, বৃষ্টিপাতের পরে আফটার রেইনফল যে রান অফটা হয় ওভার দ্য সারফেস, সেই রান অফের মাধ্যমে মাটির উপরে থাকা যে সমস্ত পার্টিকেল থাকে সেগুলো যেরকম পানিতে যেয়ে পড়ে, তার সাথে সাথে মাটির উপরে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমের গ্রোথ হতে পারে, কারণ মাটির উপরে অনেক ধরনের পচে থাকা পুরোনো লতা পাতা, ভেজিটেবল ওয়েস্ট, এনিম্যাল রেসিডিউ এগুলো থাকতে পারে। সেখানে বিভিন্ন ধরনের অর্গানিজমের কিন্তু গ্রোথ হতে পারে, সেগুলো কিন্তু এই ওয়েস্টগুলোর সাথে সাথে পানিতে চলে যাচ্ছে। এভাবেও আসতে পারে, অথবা অনেক সময় ডিরেক্টলি বিভিন্ন সুয়েজ, মানে হিউম্যান ওয়েস্ট সামহাও যদি সুয়ার লাইন থেকে ডিরেক্টলি ডিসচার্জ হয় কোথাও ন্যাচারাল ওয়াটারে, সেভাবেও কিন্তু কন্টামিনেশন হতে পারে। সো এই ধরনের মাইক্রো অর্গানিজম গুলো যেগুলো আমরা বলছি যে পানির মধ্যে আছে বা থাকতে পারে, সেগুলো কিন্তু আসলে পানির অ্যাকোয়াটিক সিস্টেমের কোনো পার্ট না, কিন্তু সেগুলো দেখা যায় যে সার্টেন টাইম পর্যন্ত পানিতে সার্ভাইভ করতে পারে। এটা কিন্তু লং টাইম সার্ভাইভ করতে পারে না, কারণ এগুলোর আসলে সার্ভাইভালের জন্য একটা এনিম্যাল হোস্ট দরকার হয়। ফর গ্রোথ এন্ড রিপ্রোডাকশন এই সমস্ত মাইক্রো অর্গানিজমের এনিম্যাল হোস্ট দরকার হয়। কিন্তু দেখা যায় যে একটা সার্টেন টাইম পর্যন্ত এগুলো পানিতে, যদিও অ্যাকোয়াটিক লাইফের পার্ট না, অ্যাকোয়াটিক সিস্টেমের পার্ট না, বাট সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত সেটা পানিতে সার্ভাইভ করতে পারে, এবং তার ইনফেকশিয়াস যে অ্যাবিলিটি, স্পেশালি প্যাথোজেনিক অর্গানিজম গুলো, তার যে ইনফেকশিয়াস অ্যাবিলিটি সেগুলো মেনটেন করতে পারে। তো উইদিন দ্যাট পিরিয়ড, যে সময় পর্যন্ত প্যাথোজেনিক অর্গানিজম গুলো ইনফেকশিয়াস অ্যাবিলিটি মেনটেন করতে পারে, সেই সময় যদি আমরা ওই মাইক্রো অর্গানিজম সহ পানিটা খেয়ে ফেলি, তখনই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে পারে। তো এইটা হচ্ছে যে মেইন ইয়া, যে মাইক্রো অর্গানিজম কোথা থেকে আসে, বিভিন্ন ভাবে আসতে পারে। একটা ডিরেক্ট হিউম্যান ওয়েস্ট থেকে বা সুয়েজ থেকে কন্টামিনেশন হতে পারে, অথবা ন্যাচারাল কন্টামিনেশন বলতে বোঝা যায় বৃষ্টিপাতের পরে আফটার রেইনফল সারফেস রান অফের মাধ্যমেও কিন্তু পানির মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া আসতে পারে। যদিও সমস্ত মাইক্রো অর্গানিজমই বিভিন্ন রোগ তৈরি করবে না, কিছু মাইক্রো অর্গানিজম কিন্তু হার্মফুল না, সেগুলো ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে আমাদের শরীরের জন্য উপকারীও হতে পারে। বাট মাইক্রো অর্গানিজম থাকা মানেই হচ্ছে পানির মধ্যে সেখানে প্যাথোজেনিক অর্গানিজমের প্রেজেন্স থাকতে পারে। সো এটাকে আমাদের চেক করতে হবে যে পানিতে কি পরিমাণ মাইক্রো অর্গানিজম আছে,
এবং কোন ধরনের কন্টামিনেশন হয়েছে। আমি কিন্তু দুই ধরনের কন্টামিনেশন বললাম, একটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল কন্টামিনেশন, যেটা ন্যাচারালি হওয়ার একটা চান্স থাকে, আরেকটা হচ্ছে যে হিউম্যান ওয়েস্ট থেকে, স্পেশালি হিউম্যান ফেসিস থেকে যদি কন্টামিনেশন হয়, সেটা আরেক ধরনের কন্টামিনেশন, যেটাকে আমরা ফেকাল কন্টামিনেশন বলে থাকি। সেই ধরনের কন্টামিনেশন হওয়ার রিস্ক থাকে। এখন ফেকাল কন্টামিনেশন হলে প্যাথোজেনিক অর্গানিজম গুলো থাকার চান্সটা অনেক বেশি থাকে। আর এনভায়রনমেন্টাল কন্টামিনেশন হলেও যে প্যাথোজেন থাকবে না তা না, এনভায়রনমেন্টেও কিন্তু কিছু প্যাথোজেনিক অর্গানিজম থাকতে পারে, কিন্তু সেগুলোর রিস্ক হচ্ছে কম থাকে। তো এইটাকে আমরা বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে চেক করে থাকি, যদিও কখনো আমাদের জন্য এটা ভায়াবল না, মানে এটা খুবই এক্সপেন্সিভ এবং ফিজিবল না। যদি আমরা ইন্ডিভিজুয়াল প্যাথোজেনকে টেস্ট করতে চাই তাহলে এটা আসলে সম্ভব না। মানে তুমি যদি এখন টেস্ট করতে চাও যে কলেরা কজিং ভাইরাসটা আছে কিনা, বা আমাদের ডিসেন্ট্রি কজিং ব্যাকটেরিয়াটা আছে কিনা, এরকম যদি পার্টিকুলার অর্গানিজমে যদি আমি টেস্ট করতে যাই, সেটা টাইম কনজিউমিং অ্যাজ ওয়েল অ্যাজ সেটা আসলে ফিজিবল না। তো আমরা যদি শুধুমাত্র পানির কোয়ালিটি জেনারেলি অ্যাসেস করতে যাই, কোনো পার্টিকুলার ডিজিজ নিয়ে যদি স্টাডি না করি, তাহলে আসলে ইন্ডিভিজুয়াল প্যাথোজেনিক অর্গানিজমের প্রেজেন্স আমাদের না দেখলেও চলবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, শুধুমাত্র পানিতে প্যাথোজেনের প্রেজেন্স বা মাইক্রো অর্গানিজমের প্রেজেন্স কি পরিমাণ আছে সেটার কোয়ালিটি এক্সামিনেশনই মোর ফিজিবল অ্যান্ড মোর ইউজফুল। তো এইভাবে আমরা যে বিভিন্ন কেসে, এখানে এই কথাটা লেখা আছে এটা হাইলাইট করে নিন, and hence in most cases except when presence of any particular organism is suspected, যদি আমাদের দরকার না হয়, the microbiological quality of water is checked using some indicator organism। যদি এটা করতে না হয়, যে আমাদের ইন্ডিভিজুয়াল প্যাথোজেনিক অর্গানিজমের প্রেজেন্স যদি আমরা না দেখতে চাই, শুধুমাত্র আমাদের মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি ওভারঅল অ্যাসেস করতে হয়, তাহলে আমরা যেটা করে থাকি, আমরা ইন্ডিকেটর অর্গানিজম টেস্টের মাধ্যমে মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটিটা অ্যাসেস করে থাকি। এখন আসো, দ্যাট মিনস প্রথমে আসলাম যে আমাদের অনেক অর্গানিজম থাকতে পারে, তার মধ্যে কিছু প্যাথোজেনিক, কিছু নন প্যাথোজেনিক। আবার মাইক্রো অর্গানিজম গুলো যেগুলো আসবে, সেগুলো ন্যাচারাল কন্টামিনেশন থেকেও আসতে পারে অথবা ফেকাল কন্টামিনেশন থেকেও আসতে পারে। এখন আমরা আবার যাচ্ছি যে মাইক্রো অর্গানিজম তো অনেক ধরনের হতে পারে, তো আমাদের পক্ষে তো এটা ইন্ডিভিজুয়ালি আমরা টেস্ট করবো না, আমরা ওভারঅল একটা এক্সামিনেশন করবো। তো ওভারঅল এক্সামিনেশনের জন্য আমরা ইন্ডিকেটর অর্গানিজমের টেস্ট করে থাকি রাদার দেন কোনো স্পেসিফিক মাইক্রো অর্গানিজম। ইন্ডিকেটর অর্গানিজমটা কি? ইন্ডিকেটর অর্গানিজম হচ্ছে is one whose presence presume that contamination has occurred and suggests the nature and extent of contamination। ইন্ডিকেটর অর্গানিজম হচ্ছে পানিতে থাকা এমন ধরনের মাইক্রো অর্গানিজম যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো পানিতে কন্টামিনেশন হয়েছে কিনা, such that contamination has occurred, মানে কন্টামিনেশন হয়েছে কিনা আমরা বুঝতে পারবো, and suggests the nature and extent of contamination, সেটা কতটুকু কন্টামিনেশন হয়েছে, সেটা ডিগ্রি অফ কন্টামিনেশন বা ডিগ্রি অফ পলিউশনটাও কিন্তু আমরা ইন্ডিকেটর অর্গানিজমের মাধ্যমে টেস্ট করে যাতে বুঝতে পারি, সেটাই হচ্ছে ইন্ডিকেটর অর্গানিজম। এর পরের অংশটুকুতে যাওয়ার আগে আমরা ইন্ডিকেটর অর্গানিজমের যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি একটু রিড আউট করি, দেখো এখানে পয়েন্ট আউট করে দেওয়া আছে। এখানে বলা হয়েছে ইন্ডিকেটর অর্গানিজম will always be present when pathogens are present, will always be absent when pathogens are absent, number should directly correlate the degree of pollution, be present in greater number than pathogen, there should be no aftergrowth or regrowth in water, there should be greater or equal survival period than pathogen, be easily and quickly detected by simple laboratory test, and should have constant biochemical and identifying characteristics, and finally it will be harmless to human। প্রথম দুটো যদি বলি, এখন আসি, always be present when pathogen are present, always be absent when pathogen are absent। দ্যাট মিনস যদি আমরা ইন্ডিকেটর অর্গানিজম টেস্ট করি, আমি কিন্তু ডিরেক্টলি সব মাইক্রো অর্গানিজম টেস্ট করছি না, আমরা একটা পার্টিকুলার অর্গানিজম টেস্ট করতে যাচ্ছি, কিন্তু আমাদের যদি টেস্ট রেজাল্ট নেগেটিভ আসে ইন্ডিকেটর অর্গানিজমটা, তখন ওই পানিতে প্যাথোজেনিক অর্গানিজমও যাতে অ্যাবসেন্ট থাকে সেটা এনশিওর করতে হবে। তাহলে ইন্ডিকেটর অর্গানিজমটা এমন টাইপের হবে যে যখন পানিতে প্যাথোজেনিক অর্গানিজম থাকবে তখন ইন্ডিকেটর অর্গানিজমের প্রেজেন্স থাকবে, দ্যাট মিনস কখনো আমাদের ফলস নেগেটিভ আসবে না। ফলস নেগেটিভ বলতে আমি টেস্ট রেজাল্ট করে ইন্ডিকেটর অর্গানিজমের জন্য টেস্ট করলাম, টেস্টের রেজাল্ট আসলো নেগেটিভ, দ্যাট মিনস ইন্ডিকেটর অর্গানিজম নাই, আমি ধরে নিলাম যে পানিতে কোনো ধরনের প্যাথোজেনিক অর্গানিজমও নাই, তাহলে কিন্তু আমার ভুল রেজাল্ট আসছে যদি আমাদের তখন পানিতে প্যাথোজেনিক অর্গানিজম থেকে যায়। সো আমাদেরকে ইন্ডিকেটর অর্গানিজমটা এমন টাইপের হতে হবে যখন পানিতে প্যাথোজেনিক অর্গানিজম থাকবে তখন ওই অর্গানিজমটাও পানিতে অ্যাভেলেবেল থাকবে, আর যখন থাকবে না তখন সেটাও কিন্তু, মানে প্যাথোজেন যখন থাকবে না তখন ইন্ডিকেটর অর্গানিজমটাও অ্যাবসেন্ট থাকবে। ইভেন নাম্বারটা, আই মিন ইন্ডিকেটর অর্গানিজম যখন পানির মধ্যে প্যাথোজেনিক অর্গানিজম বেশি থাকবে তখন ইন্ডিকেটর অর্গানিজমেরও নাম্বারটা বেশি থাকতে হবে, যার মাধ্যমে আমরা যদি টেস্টে ইন্ডিকেটর অর্গানিজমের নাম্বারটা বেশি পাই তাহলে আমরা বলতে পারি যে পানিতে প্যাথোজেনিক অর্গানিজমও বেশি আছে।
এটা এই নাম্বারটাও কিন্তু উইল বি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ প্যাথোজেনিক অর্গানিজম। তারপর আরেকটা এখানে দেয়ার শুড বি ইকুয়াল অর গ্রেটার সার্ভাইভাল টাইম দ্যান প্যাথোজেন। আমরা একটু আগে বলেছি যে পানিতে যে সমস্ত মাইক্রো অর্গানিজম থাকে সেগুলো কিন্তু অ্যাকোয়াটিক লাইফের পার্ট না, এগুলো পানিতে সার্টেন টাইম পর্যন্ত তার ইনফেকশিয়াস অ্যাবিলিটি বা সার্ভাইভ করতে পারে, কিন্তু এটা লং টাইম সার্ভাইভালের জন্য হিউম্যান হোস্ট অথবা আদার এনিম্যাল হোস্টের দরকার হয়। তো লং টাইম যে সার্ভাইভ করতে পারবে না মানে একটা সার্টেন টাইম পরে কিন্তু পানিতে মারা যাবে। এখন সে আমরা একটা স্যাম্পল নিলাম, স্যাম্পলটা আমি রেখে দিয়েছিলাম 7 দিন পর্যন্ত। স্যাম্পলটা 7 দিন পরে যখন আমরা ইন্ডিকেটর অর্গানিজমের টেস্ট করছি, আমরা টেস্ট করে দেখলাম ইন্ডিকেটর অর্গানিজম 0, দ্যাট মিনস ইন্ডিকেটর অর্গানিজম নাই। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমরা যদি কোনো স্পেসিফিক প্যাথোজেনের টেস্ট করি দেখলাম যে সেখানে প্যাথোজেন রয়ে গেছে, মানে 7 দিন পরেও প্যাথোজেন বেঁচে আছে, প্যাথোজেনিক অর্গানিজম বেঁচে আছে, সার্ভাইভ করে আছে, বাট ইন্ডিকেটর অর্গানিজম কিন্তু মারা গিয়েছে। মারা যাওয়ার কারণেই আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে 0। তো সেই ধরনের অর্গানিজমকেও কিন্তু আমরা ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে টেস্ট করতে পারবো না। আমাদের এরকম হতে হবে যাতে টেস্ট করার সময়, যে সময় আমরা টেস্ট করব, ইন্ডিকেটর অর্গানিজম যদি সার্ভাইভ করে থাকে টিল দ্যাট পিরিয়ড, অবশ্যই সেখানে প্যাথোজেনিক অর্গানিজমও, যাতে প্যাথোজেনিক অর্গানিজম আগে মারা যেতে পারে সেটা সমস্যা নেই, কিন্তু ইন্ডিকেটর অর্গানিজম যদি যখন পজিটিভ আসবে তখন প্যাথোজেনিক অর্গানিজম যাতে তার আগে মারা যেতে পারে অথবা ইকুয়াল সার্ভাইভাল পিরিয়ড হবে। অথবা যদি ইন্ডিকেটর অর্গানিজম এরকম হয় যে আমি 0 পাচ্ছি, দ্যাট মিনস তার আগেই কিন্তু প্যাথোজেনিক অর্গানিজম গুলো মারা গিয়েছে, যাতে কোনোভাবেই আমাদের ফলস পজিটিভ রেজাল্ট না আসে। ফলস পজিটিভ তো সমস্যা, ফলস নেগেটিভ রেজাল্ট না আসে। ফলস নেগেটিভ বলতে হচ্ছে যে আমি ইন্ডিকেটর অর্গানিজম দেখতে পাচ্ছি 0, কিন্তু আসলে পানিতে তখনও প্যাথোজেন গুলো বেঁচে আছে। তো সেটা এনশিওর করতে হলে ইন্ডিকেটর অর্গানিজম যেগুলো থাকবে সেগুলোর যে সার্ভাইভাল পিরিয়ডটা, মানে বেঁচে থাকবে পানির মধ্যে, যে সার্ভাইভাল পিরিয়ডটা, সেই সার্ভাইভাল পিরিয়ডটা হবে প্যাথোজেনিক অর্গানিজমের থেকে বেশি অথবা সমান, তার থেকে কম হতে পারবে না। কম হলে এটার চান্স থাকবে আমাদের ফলস নেগেটিভ আসার পসিবিলিটি থাকবে। এবং পানিতে কোনো আফটার অ্যান্ড রিগ্রোথ হতে পারবে না, কুইকলি এবং ইজিলি যাতে ডিটেক্টেবল হয়, এবং এটার বায়োকেমিক্যাল এবং আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স যাতে কনস্ট্যান্ট থাকে, এবং মানুষের জন্য এগুলো হার্মলেস হয়, বা ইন্ডিকেটর অর্গানিজম নিজে হচ্ছে নন প্যাথোজেনিক। তো এই ধরনের ক্যারেক্টারিস্টিক বিয়ার করবে পানির মধ্যে এই সমস্ত অর্গানিজমকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটাকে আমরা ইন্ডিকেটর অর্গানিজমের টেস্ট করতে পারবো। তো দেখা যায় যে ইন্ডিকেটর অর্গানিজমে এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো মিট করে খুবই সামান্য অল্প কয়েকটা অর্গানিজম। তার মধ্যে মেইনলি যে অর্গানিজমটা এই সমস্ত প্রপার্টিস গুলোকে অলমোস্ট ফুলফিল করে সেটা হচ্ছে কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া। ঠিক আছে, কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া মূলত হচ্ছে এই সমস্ত প্রপার্টিস গুলোকে স্যাটিসফাই করে। দ্যাট মিনস কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়াকে যদি আমি টেস্ট করি, পানির মধ্যে যখন কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকবে, আমি রেজাল্ট যখন পজিটিভ পাবো, তখন পানিতে অন্যান্য প্যাথোজেনিক অর্গানিজমও থাকবে। যখন কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া আমি 0 পাচ্ছি, আই মিন অ্যাবসেন্ট থাকবে, তখন অন্যান্য প্যাথোজেনিক অর্গানিজমও থাকবে না। কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়ার ইন্টেন্সিটি বা কনসেন্ট্রেশন যদি বেশি পাওয়া যায়, তখন পানিতে অন্যান্য প্যাথোজেনিক অর্গানিজমও বেশি থাকবে, এবং কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়ার যেই সার্ভাইভাল পিরিয়ডটা, সেই সার্ভাইভাল পিরিয়ডটা হবে অন্যান্য প্যাথোজেনিক অর্গানিজমের থেকে বেশি। তো ইন্ডিকেটর অর্গানিজম এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো বিয়ার করবে, বাট ইন্ডিকেটর অর্গানিজম এই ক্যারেক্টারিস্টিক্স গুলো স্যাটিসফাই করে অনলি কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া। সো ইন্ডিকেটর অর্গানিজমের টেস্ট হিসেবে আমরা আসলে যেটা টেস্ট করে থাকি ল্যাবরেটরি এক্সামিনেশনের জন্য, সেটা করে থাকি হচ্ছে কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া টেস্ট। বাট কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া ইটসেলফ নন প্যাথোজেনিক, এটা খেয়াল রাখবে। আমরা ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে যে কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া টেস্ট করছি, এগুলো কিন্তু প্যাথোজেনিক না, মানে এগুলো পানির মধ্যে থাকতে পারে, কিন্তু এগুলো কিন্তু মানুষের শরীরে তেমন কোনো রোগ তৈরি করে না, সেই টাইপের প্যাথোজেনিক অর্গানিজম না। ঠিক আছে, তো এই যে কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া, সেগুলো হচ্ছে আমরা টেস্ট করব, কিন্তু কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া প্যাথোজেনিক অর্গানিজম না, যেটা ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে আমরা এখানে ল্যাবরেটরি এক্সামিনেশন করব। এখন আসলে কলিফর্ম গ্রুপের যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, কিছু হচ্ছে ফেকাল কলিফর্ম, কিছু হচ্ছে নন ফেকাল কলিফর্ম। আর সবগুলোকে মিলিয়ে যদি আমি একসাথে বলি, সেগুলোকে বলা হয় হচ্ছে টোটাল কলিফর্ম। ঠিক আছে, তো কলিফর্ম গ্রুপের যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো মূলত হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সেগুলো 2 ধরনের ব্যাকটেরিয়া, যেটা আমরা বলা হচ্ছে ফেকাল কলিফর্ম এন্ড নন ফেকাল কলিফর্ম। তার ক্লাসিফিকেশনটা হচ্ছে বেসড অন দ্য সোর্স অফ অরিজিন, মানে এই কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া গুলো কোথা থেকে আসছে তার উপর বেস করে আমরা এটাকে ফেকাল কলিফর্ম এন্ড নন ফেকাল কলিফর্মে ভাগ করতে পারি। ফেকাল কলিফর্ম হচ্ছে যেখানে সোর্স
ফেকাল কলিফর্মের সোর্স হচ্ছে হিউম্যান and other ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলের ফেসিস। আর নন ফেকাল গ্রুপের যে কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো সাধারণত অন্যান্য ডিকেইড ভেজিটেশন বা সয়েলের মধ্যে এই ধরনের কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়াগুলো থাকে। তো এই ধরনের ব্যাকটেরিয়াগুলো যদি পানিতে প্রেজেন্ট থাকে তাহলে বুঝতে হবে সেখানে এনভায়রনমেন্টাল কন্টামিনেশন হয়েছে, যেহেতু বলছি যে এখানে সয়েলে থাকে অথবা হচ্ছে ডিকেইড ভেজিটেশন, মানে যদি কোথাও কিছু ওয়েস্ট যেগুলো হচ্ছে ভেজিটেবল ওয়েস্ট সেগুলো যদি পচে থাকে বা ধরো লতা পাতা এগুলো যদি পচে থাকে সেগুলোর মধ্যেও কিন্তু ফেকাল গ্রুপের ফেকাল না কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়াল গ্রোথ হয়। তবে সেই কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়াগুলো হচ্ছে নন ফেকাল কলিফর্ম। আর হিউম্যান ফেসিস বা আদার ওয়ার্ম ব্লাডের যে সমস্ত এনিমেল থাকে হ্যাঁ বলো মিস ফেসিস বলেছেন নাকি? আচ্ছা হ্যাঁ রিজন। আচ্ছা ফেকাল গ্রুপের কলিফর্ম ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ফেসিসের মধ্যে থাকবে, যেগুলো আসলে ফেসিসের মধ্যে কোথা থেকে আসে সেগুলো অরিজিনেটেড হয় আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাকের মধ্যে প্রচুর পরিমাণে কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া সেখানে ইনহাবিটেট করে। তো যখন আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক থেকে ফেসিসের সাথে দেখা যায় যে এখানে থাকা যে সমস্ত কলিফর্ম ব্যাকটেরিয়া সেগুলো প্রচুর পরিমাণে সেগুলো এক্সক্রিটেড হয়। সো ফেসিসের মধ্যে যেহেতু প্রচুর কলিফর্ম ব্যাকটেরিয়া থাকে এবং এই গ্রুপের ব্যাকটেরিয়া যদি আমরা পানিতে পাই ফেকাল কলিফর্ম গুলো তাহলে বুঝতে হবে যে পানিতে ফেকাল কন্টামিনেশন হয়েছে। তো আর নন ফেকাল কলিফর্ম কি? এগুলো কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া, কিন্তু এগুলো অন্য ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে এমন টাইপের ব্যাকটেরিয়া যেগুলো হচ্ছে মাটিতে পাওয়া যায় বা ডিকেইড ভেজিটেশনের মধ্যে যেগুলো গ্রোথ হয় সেগুলো। তো এই ধরনের ব্যাকটেরিয়াগুলো যদি আমরা পানিতে পাই তাহলে বুঝতে হবে যে না এখানে ফেকাল কন্টামিনেশন না, এখানে হচ্ছে আদার এনভায়রনমেন্টাল সোর্স থেকে হচ্ছে কন্টামিনেশন হয়েছে। তো এই দুইটাকে আমরা আসলে টেস্ট করে থাকি যে ফেকাল গ্রুপের ব্যাকটেরিয়া নাকি পানিতে হচ্ছে নন ফেকাল গ্রুপের ব্যাকটেরিয়া পানিতে কন্টামিনেশন হয়েছে। তার থেকে আমরা বুঝতে পারবো যে কন্টামিনেশনের টাইপটা কিরকম, যে এনভায়রনমেন্টাল কন্টামিনেশন মানে আইদার ন্যাচারাল কন্টামিনেশন যেটা আমরা বললাম যে বৃষ্টিপাতের পরে বা সামহাও ওয়েস্ট বিভিন্ন সময় কাছে যদি ধরো তোমার সয়েল থাকে মানে মাটির ইয়া থেকে সেগুলো ভেঙে দেখা যায় বিভিন্ন সময় সয়েল কম্পাউন্ড গুলো চলে আসছে এবং সয়েলের মধ্যে থাকা কলিফর্ম ব্যাকটেরিয়া গুলো মিক্স আপ হয়ে যেতে পারে। বা ধরো পাশে হচ্ছে গাছ আছে, গাছের থেকে বিভিন্ন ধরনের লতাপাতা পানির মধ্যে পড়ছে, সেখানের মধ্যেও কলিফর্ম গ্রুপের কিছু ব্যাকটেরিয়াল গ্রোথ হতে পারে। সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল কন্টামিনেশন। এবং এনভায়রনমেন্টাল কন্টামিনেশন যেখানে পিওরলি হচ্ছে সেখানে থাকবে শুধুমাত্র নন ফেকাল কলিফর্ম। আর কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া গুলো যদি আমরা পাই পানির মধ্যে ন্যাচারাল ওয়াটারের মধ্যে তার মানে বুঝতে হবে যে এখানে হিউম্যান ফেসিস বা অন্যান্য ফেসিস এখানে পানির সাথে মিক্স আপ হয়ে গেছে, তাহলে সেখানে ফেকাল কন্টামিনেশনটা হয়েছে কিনা বোঝা যাবে। এখন ফেকাল কন্টামিনেশন আর এনভায়রনমেন্টাল কন্টামিনেশন আমাদের ডিফারেন্সিয়েট করার দরকারটা কি? ডিফারেন্সিয়েট করার দরকার হচ্ছে আসলে মাইক্রো অর্গানিজমের এই যে কোয়ালিটি আমরা অ্যাসেস করছি মেইনলি কিন্তু আসলে মাইক্রো অর্গানিজম কি কি আছে সেটা আমরা চাচ্ছি না, আমরা আসলে জানতে চাই যে পানিতে প্যাথোজেন আছে কিনা, প্যাথোজেনিক অর্গানিজম আসলে কত। তো ডিরেক্টলি তো আমরা পাবো না, কিন্তু ফেকাল কন্টামিনেশন যদি হয় দ্যাট মিনস আমরা যদি পানিতে ফেকাল কলিফর্মের প্রেজেন্স পাই তাহলে বুঝতে হবে যে সেখানে ফেকাল কন্টামিনেশন হয়েছে। এবং ফেকাল কন্টামিনেশন হলে সেখানে শুধুমাত্র আসলে ফেকাল গ্রুপের কলিফর্ম ব্যাকটেরিয়া না, আরো আদার আমাদের শরীরে যে সমস্ত প্যাথোজেনিক অর্গানিজম থাকে, বিশেষ করে যে সমস্ত মানুষ হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত ইনফেক্টেড তাদের শরীর থেকে বিভিন্ন ধরনের এই প্যাথোজেনিক অর্গানিজম গুলোও কিন্তু ফেসিসের সাথে পানিতে যেয়ে পড়ছে। তাহলে বুঝতে হবে যে ফেকাল কন্টামিনেশন হয়েছে এবং সেখানে প্যাথোজেন থাকার রিস্ক হচ্ছে অনেক বেশি। আর এনভায়রনমেন্টাল কন্টামিনেশন হলে যদি আমরা নন ফেকাল কলিফর্মটা আমরা পেয়ে থাকি তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এখানে এনভায়রনমেন্টাল কন্টামিনেশন হয়েছে, অবশ্যই অনেক ধরনের মাইক্রো অর্গানিজম আছে কিন্তু সেইখানে প্যাথোজেনিক অর্গানিজম থাকার রিস্কটা হচ্ছে কম। সো এইটার জন্যই আমাদেরকে দুইটা টাইপকে আসলে ডিফারেন্সিয়েট করতে হয়, যে এনভায়রনমেন্টাল কন্টামিনেশন হয়েছে আদার হচ্ছে ফেকাল কন্টামিনেশন হয়েছে। সো এইটাকে আমরা করার জন্য আমরা যখন টেস্ট করে থাকি আমরা আসলে দুই ধরনের টেস্ট করি, একটা হচ্ছে টোটাল কলিফর্ম টেস্ট আর একটা হচ্ছে ফেকাল কলিফর্ম টেস্ট। আবার অনেক ক্ষেত্রে আমরা ইকোলাই টেস্টও করে থাকি। তো এটা যে কলিফর্ম গ্রুপের যে ব্যাকটেরিয়ার গ্রুপটা সেটাকে এখানে খুব সুন্দর করে দেখো কোনটার মধ্যে কোনটা, সেটা মানে কোনটা সাবগ্রুপ অফ কলিফর্ম গ্রুপ সেটা এখানে খুব সুন্দর করে এই ডায়াগ্রামটা দেখানো হয়েছে। প্রথমে যদি আমরা এই সার্কেলটাকে ধরি, এই সার্কেলের মধ্যে যা আছে তা হচ্ছে টোটাল কলিফর্ম। টোটাল কলিফর্ম বলতে হচ্ছে যেখানে ফেকাল কলিফর্মও থাকতে পারে, ফেকাল গ্রুপের কলিফর্মও থাকতে পারে, নন ফেকাল গ্রুপের কলিফর্মও থাকতে পারে।
তো এইটা হচ্ছে পুরো এই সার্কেলের মধ্যে যত কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে আবার একটা সাবগ্রুপ হচ্ছে ফেকাল কলিফর্ম। মানে ফেকাল কলিফর্ম হচ্ছে টোটাল কলিফর্মের একটা সাবগ্রুপ, যেখানে হচ্ছে শুধুমাত্র ফেসিস থেকে যে সমস্ত কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া গুলো আসবে সেগুলো থাকবে। আর অনেক ক্ষেত্রে আমরা ফেকাল কলিফর্ম টেস্টটা করে ইকোলাই টেস্টও বলে থাকি। ইকোলাই একটা পার্টিকুলার কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে ফেকাল কলিফর্ম। ফেসিসের মধ্যে আদার ইকোলাই ছাড়াও অন্যান্য কলিফর্ম থাকতে পারে, কিন্তু ইকোলাই প্রেজেন্সটা অনেক বেশি থাকে। ইকোলাইটা খুব কমন আমাদের ফেসিসের মধ্যে থাকে। তো ইকোলাই ব্যাকটেরিয়া হচ্ছে আরেকটা সাবগ্রুপ অফ ফেকাল কলিফর্ম। তো ইকোলাই হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ইকোলাই হচ্ছে মাঝখানের সার্কেলটা, মানে সেটা হচ্ছে ফেকাল কলিফর্মের একটা সাবগ্রুপ, আবার ফেকাল কলিফর্ম হচ্ছে টোটাল কলিফর্মের সাবগ্রুপ। তাহলে ইকোলাই যদি আমরা পাই, পানিতে যদি টেস্ট করি আমি ইকোলাই পাই, তাহলে বুঝতে হবে ফেকাল কলিফর্ম আছে, মানে ইকোলাই ছাড়াও আদার ফেকাল কলিফর্ম আছে। আর ফেকাল কলিফর্ম থাকলে আমরা বুঝতে পারবো যে সেখানে তো ফেকাল কন্টামিনেশন হয়েছে, কিন্তু সেখান থেকে বোঝা সম্ভব না যে আদার নন ফেকাল অরিজিন থেকে কন্টামিনেশন হয়েছে কিনা। তো সেটার জন্য আমরা টেস্ট করে থাকি হচ্ছে টোটাল কলিফর্ম, যেটা এনভায়রনমেন্টাল কন্টামিনেশন ইন্ডিকেট করবে। তো এখন এই দুটো টেস্ট করার পরে, টিসি অর এফসি টেস্ট করার পরে আমাদের টোটাল কলিফর্ম না হচ্ছে কি মানে এনভায়রনমেন্ট আর ফেসিস থেকে যে কলিফর্মটা আসে ওইটা মিন করে না? এখন বলছি, এখন ধরো আমি কয়েকটা কেস চিন্তা করি, আমি ইকোলাইয়ের কনসিডারেশনটা বাদ দিচ্ছি। ইকোলাইটা শুধুমাত্র খেয়াল করবে যে ইকোলাই কিন্তু ওয়ান কাইন্ড অফ ফেকাল কলিফর্ম। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে ল্যাবরেটরি টেস্টে ডিরেক্টলি ফেকাল কলিফর্ম টেস্ট না করে ইকোলাই করে থাকি, কিন্তু ইকোলাই ইজ নট অনলি এ ফেকাল কলিফর্ম, এছাড়াও কিন্তু বাকি আদার ফেকাল কলিফর্ম আছে, কিন্তু আমরা ইকোলাই টেস্ট করলে সেখানে বুঝতে পারবো যে ফেকাল কন্টামিনেশন হয়েছে। তো আসলে মেইনলি আমাদের অবজেক্টিভ থাকে যে টোটাল কলিফর্ম অথবা ফেকাল কলিফর্ম টেস্ট করে। এখন আমরা কয়েকটা কেস চিন্তা করি যে কি হতে পারে। সেই ধরে নিচ্ছি যে আমাদের দুইটা টিসি এফসি, আমি দুইটাকে আলাদা আলাদা ভাবে টেস্ট করলাম। টেস্ট করার পরে টেস্ট রেজাল্ট দুইটারই 0 পেলাম। আই মিন টোটাল কলিফর্মও 0 পাচ্ছি, ফেকাল কলিফর্মও 0 পাচ্ছি। টোটাল কলিফর্ম সমান, টোটাল কলিফর্ম সমান হচ্ছে এফসি প্লাস নন এফসি। তো টোটাল কলিফর্ম যদি আমি 0 পাই, দ্যাট মিনস সেখানে কোনো ধরনের ফেকাল গ্রুপের কলিফর্মও নাই। নন ফেকাল গ্রুপের কলিফর্ম, যেগুলো সয়েল বা অন্যান্য ওয়েস্ট থেকে আসার কথা ন্যাচারাল কন্টামিনেশনের মাধ্যমে, সেই ধরনের কোনো কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়াও নাই। আবার ফেকাল গ্রুপের কলিফর্মের রেজাল্ট আমি পাচ্ছি 0, দ্যাট মিনস ওই পানিটা কমপ্লিটলি পিওর, সেখানে কোনো ধরনেরই কন্টামিনেশন হয়নি। ঠিক আছে, এখন আসো আমরা আরেকটা কেস হতে পারে। সে ধরো ফেকাল কলিফর্ম হচ্ছে এইটা 0, সেকেন্ড কেসটা আমরা বলছি। একটা বলেছে যে দুইটাই 0, দ্যাট মিনস কোনো কন্টামিনেশন নাই। এখন আরেকটা কেস হতে পারে যে আমি ফেকাল গ্রুপের কলিফর্ম টেস্ট করলাম, এটা পেলাম 0। টোটাল কলিফর্ম টেস্ট করলাম, সে আমরা পেলাম হচ্ছে 10 কলিফর্ম কলোনি পেলাম, যতটুকু পানির মধ্যেই হোক, আমরা ডিটেইল ইউনিটে যাচ্ছি না। তো আমরা ফেকাল গ্রুপের কলিফর্ম পাচ্ছি 0, টোটাল গ্রুপের কলিফর্ম পাচ্ছি 10। এখানে বলতে পারবা যে এখানে মানে কি? মিস তাহলে হচ্ছে কি আমাদের নন ফেকাল কন্টামিনেশন আছে 10। নন ফেকাল কন্টামিনেশন, এক্স্যাক্টলি। এখানে ফেকাল কলিফর্ম 0 পাওয়া মানে হচ্ছে আমাদের ফেকাল কন্টামিনেশন হয়নি, মানে হিউম্যান ওয়েস্ট থেকে কোনো ধরনের কন্টামিনেশন হয়নি, বাট দেখতে পাচ্ছি যে কন্টামিনেশন আছে। কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া যেহেতু আছে, দ্যাট মিনস এখানে কন্টামিনেশন হয়েছে, কিন্তু সেই কন্টামিনেশনটা কিসের থেকে? সেই কন্টামিনেশনটা আসছে হচ্ছে ডিউ টু নন ফেকাল কলিফর্ম বা ন্যাচারাল যে কন্টামিনেশন বা এনভায়রনমেন্টাল আদার সোর্স থেকে যে সমস্ত কন্টামিনেশন সেটা হয়েছে। আর নর্মালি যদি সব ধরনের কন্টামিনেশনই হয়, তখন থার্ড কেস হতে পারে ধরো এটা পেলাম আমরা 10 না সরি, এটা আচ্ছা 10, আর এটা পেলাম হচ্ছে সে 6। দ্যাট মিনস হচ্ছে যেহেতু ফেকাল গ্রুপের কলিফর্ম হচ্ছে সাবগ্রুপ অফ ফেকাল কলিফর্ম, টোটাল কলিফর্ম, দ্যাট মিনস এখানে কিন্তু ফেকাল কন্টামিনেশন হয়েছে, সে 6টা কলোনি ফর্ম করেছে ডিউ টু ফেকাল কন্টামিনেশন, আর বাকি রিমেইনিং যে কলোনিটা সেটা হচ্ছে নন ফেকাল। দ্যাট মিনস এই পানিটাতে থার্ড যে কেসটা আমরা বললাম, সেখানে কিন্তু এনভায়রনমেন্টাল কন্টামিনেশনও হয়েছে অ্যাজ ওয়েল এজ ফেকাল কন্টামিনেশনও হয়েছে। তো আমাদের কন্টামিনেশনের টাইপটা আসলে কিরকম সেটা বুঝতে হলে আসলে শুধুমাত্র টিসি ও শুধুমাত্র এফসি টেস্ট করলেই হবে না, আমাদের যদি টাইপটাও কন্টামিনেশনের টাইপটাও বুঝতে হয়, আমাদের টিসি এন্ড এফসি টেস্ট করতে হবে, দুইটাই টেস্ট করতে হবে। দুইটা টেস্ট করে তার কম্পারেটিভ অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো যে আসলে শুধুমাত্রই ফেকাল কন্টামিনেশন হয়েছে নাকি শুধুমাত্র নন ফেকাল সোর্স থেকে কন্টামিনেশন হয়েছে, এটা বা দুইটা থেকেই হয়েছে, কোনটা হয়েছে সেটা আমরা দুইটা টেস্টের মাধ্যমে বুঝতে পারবো। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা দুটা টেস্টের মাধ্যমে কিভাবে কন্টামিনেশনের টাইপটা বুঝতে পারবো।
এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তো এখানে ফেকাল গ্রুপের কলিফর্ম টেস্টের পরিবর্তে অনেক সময় আমরা ইকোলাই টেস্ট করে থাকি, বাট ইকোলাইটাও আসলে ফেকাল কলিফর্ম টেস্ট, বাট ইকোলাই হচ্ছে শুধুমাত্র ইকোলাই হচ্ছে ফেকাল না, ইকোলাই ছাড়াও অন্যান্য ফেকাল কলিফর্ম আছে, কিন্তু অনেক ক্ষেত্রে ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট মেথডের উপর বেস করে আমরা ফেকাল কলিফর্ম টেস্ট ডিরেক্টলি না করে আমরা ইকোলাই টেস্টও করে থাকি। তো ইকোলাই যদি কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া পাওয়া যায়, ইস্টেরিয়া কোলাই, তাহলে বুঝতে হবে যে আদার ফেকাল কলিফর্ম হয়ে প্রেজেন্স থাকতে পারে। তো ফেকাল কলিফর্ম থাকলে মানে হচ্ছে সেখানে প্যাথোজেনিক অর্গানিজম থাকার রিস্ক অনেক বেশি। আর শুধুমাত্র যদি আমরা টোটাল কলিফর্ম পাই কিন্তু ফেকাল কলিফর্ম 0 পাই, দ্যাট মিনস সেখানে প্যাথোজেনিক অর্গানিজম থাকার রিস্কটা বা চান্সটা হচ্ছে কম থাকবে। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কন্টামিনেশন হয়েছে, বাট ন্যাচারাল সোর্স থেকে সেখানে কিন্তু প্যাথোজেনিক অর্গানিজম থাকার প্রবাবিলিটি কম। তো এইভাবে করে আমরা কম্পারেটিভ অ্যানালিসিস করে আমরা সেটা বের করতে পারি। এখন আসলে টেস্ট মেথডে আসি যে আমরা কিভাবে টোটাল কলিফর্ম আর ফেকাল গ্রুপের কলিফর্মকে, মানে টোটাল কলিফর্মের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া আছে, ফেকাল আছে, নন ফেকাল আছে। আর ফেকাল গ্রুপের কলিফর্মে তো অনলি ফেকাল গ্রুপের কলিফর্ম। সো আমরা এটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো যখন আমরা ল্যাবরেটরি এক্সামিনেশন করবো? ল্যাবরেটরি এক্সামিনেশনের সময় আমরা যেটার মাধ্যমে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি সেটা হচ্ছে টেম্পারেচার। ফেকাল গ্রুপের যে কলিফর্ম ব্যাকটেরিয়াগুলো পানিতে থাকে দেখা যায় যে সেগুলো হচ্ছে মোর থার্মো টলারেন্ট কলিফর্ম, মানে সেগুলো বেশি টেম্পারেচার টলারেট করতে পারে। কিন্তু কম্পারেটিভলি নন ফেকাল গ্রুপে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো হচ্ছে টেম্পারেচার টলারেন্স লিমিটটা হচ্ছে কম থাকে। ঠিক আছে? তো টেম্পারেচারটা আমরা যখন কালচার করি আমাদের ডিউরিং দ্য টেস্ট, তখন আমরা ব্যাকটেরিয়াগুলোকে আসলে তো খালি চোখে দেখা যায় না। ব্যাকটেরিয়া তো তোমরা বুঝতে পারছো যে মাইক্রোস্কোপিক, সেটা তো তোমরা জানোই। তো সেটা তো আমরা খালি চোখে দেখতে পাবো না। ইভেন আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনও করতে চাই না যখন আমরা ওয়াটার কোয়ালিটি বা মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করব। তো মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের পরিবর্তে আমরা যেটা করে থাকি যে ব্যাকটেরিয়ার গ্রোথটা যাতে এনাফ হয় সেরকম একটা সুইটেবল মিডিয়ামের মাধ্যমে আমরা কালচার করি, ব্যাকটেরিয়া হচ্ছে গ্রোথ করাই, সেটাকে কালচার করার পরে যাতে এনাফ ব্যাকটেরিয়াল গ্রোথ হয় যেটাকে আমরা খালি চোখেই আমরা দেখতে পাই। কিন্তু যখন আমরা কালচার করব, কালচার করার সময় টেম্পারেচারটা কত হবে সেটা ডিপেন্ড করবে আমরা টিসি টেস্ট করছি অর এফসি টেস্ট করছি। যখন আমরা টিসি টেস্ট করছি, একটু আগে আমরা দেখলাম যে টিসি টেস্ট মানে হচ্ছে সেখানে ফেকাল কলিফর্মের প্রেজেন্স প্লাস নন ফেকাল গ্রুপের কলিফর্মের প্রেজেন্স দুইটাই আমরা অবজার্ভ করতে চাই। তো টিসি টেস্ট করার সময় আমাদের টেম্পারেচারটা থাকে রিলেটিভলি কম। সেই কমটা কত? সেই টেম্পারেচারটা হয় হচ্ছে 35 থেকে 37 ডিগ্রি, যেখানে ফেকাল গ্রুপের ব্যাকটেরিয়া অ্যান্ড নন ফেকাল গ্রুপের যে ব্যাকটেরিয়া সব ধরনের ব্যাকটেরিয়ারই গ্রোথ হওয়ার জন্য অপটিমাম টেম্পারেচার হচ্ছে এই টেম্পারেচারটা। সেই টেম্পারেচারে আমরা ইনকিউবেট করি, তারপর সেখানে আমরা ব্যাকটেরিয়ার গ্রোথ কতটুকু হয়েছে বা কতটা হয়েছে সেটা আমরা অবজার্ভ করি। ঠিক আছে? আর যখন আমরা টেস্ট মেথডটা হবে আমাদের ফেকাল গ্রুপের ব্যাকটেরিয়া, তখন আমরা টেস্ট টেম্পারেচারটাকে হাই করে দেই, ইনকিউবেশন টেম্পারেচারটাকে আমরা হাই করে দেই, সেটা 44 থেকে 44.5 ডিগ্রি সেলসিয়াস আমরা সেখানে ইনকিউবেট করি। তো এটা করলে সুবিধা কি, যখন আমরা হাই টেম্পারেচারে ইনকিউবেট করি একই স্যাম্পলকে, মানে তুমি একই স্যাম্পল নিয়ে দুইটা টেস্ট করছো, একটা টিসি টেস্ট করছো আর একটা এফসি টেস্ট করছো। টিসি টেস্ট করার সময় স্যাম্পলের টেম্পারেচার রাখবো, ইনকিউবেশন টেম্পারেচার রাখবো কম, আর এফসি টেস্ট করার সময় টেম্পারেচার রাখবো বেশি। তো যেই স্যাম্পলটাকে আমি হায়ার টেম্পারেচারে রেখে দিচ্ছি, ইনকিউবেট করছি, সেখানে যেটা হবে সেখানে নন ফেকাল গ্রুপে যে সমস্ত কলিফর্ম গুলো থাকবে এইখানে যখন আমি হাই টেম্পারেচারে রেখে দিচ্ছি সেগুলো মারা যাবে, সেগুলো সার্ভাইভ করতে পারবে না। তখন যে ব্যাকটেরিয়াল গ্রোথটা আমরা অবজার্ভ করব সেখানে হবে শুধুমাত্র ফেকাল কলিফর্মের ব্যাকটেরিয়াল গ্রোথ। আর যদি আমরা কম টেম্পারেচারে ইনকিউবেট করি তখন দেখা যাবে সেখানে ফেকাল অ্যাজ ওয়েল অ্যাজ নন ফেকাল দুই ধরনের ব্যাকটেরিয়াল গ্রোথই হবে, বা সেখানে আমরা আসলে দেখতে পাবো হচ্ছে টিসি। তো আশা করি বুঝতে পারছো টেস্টের যে মেথোডোলজি দুইটার ক্ষেত্রেই সেম, শুধুমাত্র যখন আমরা টিসি টেস্ট করব তখন আমরা এনশিওর করব যাতে সেখানে ফেকাল এবং নন ফেকাল গ্রুপের কলিফর্ম যদি থাকে সেগুলো দুইটাই যাতে গ্রোথ বা রিপ্রোডাকশন হতে পারে, সেটার জন্য এফিশিয়েন্ট, তার জন্য যে অপটিমাম টেম্পারেচার 35 থেকে 37 ডিগ্রি সেটাতে আমরা ইনকিউবেশন করব। আর যখন ফেকাল কলিফর্ম গ্রুপের টেস্ট করব অনলি, তখন নন ফেকাল গুলো যাতে না থাকে, মানে সার্ভাইভ করতে না পারে, সেটার জন্য আমরা হাই টেম্পারেচারে ইনকিউবেট করব। ইনকিউবেশন টেম্পারেচার হচ্ছে হবে 44 থেকে 44.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হচ্ছে ডিফারেন্স। ওকে, তো এই টেম্পারেচার আমরা করবো এবং ইনকিউবেশন ডিউরেশনটা হয় সাধারণত 24 থেকে 48 ঘন্টা। এবং যেটা বললাম আমরা ব্যাকটেরিয়াকে কালচার করতে যাচ্ছি যাতে আমরা খালি চোখে ব্যাকটেরিয়াগুলোর কলোনিগুলোকে, ইন্ডিভিজুয়াল সেল না আসলে কলোনিগুলোকে আমরা যাতে খালি চোখে দেখতে পাই বা
তার প্রেজেন্সটা অবজার্ভ করতে পারি, ব্যাকটেরিয়ার যাতে অ্যাক্টিভিটিস আছে সেটা আমরা অবজার্ভ করতে পারি, সেই জন্য আমরা এখানে একটা সুইটেবল কালচার মিডিয়াম ইউজ করি। তো কালচার মিডিয়ামটা সাধারণত ল্যাকটোজ মিডিয়াম হয়ে থাকে। ল্যাকটোজের ডিফারেন্ট মিডিয়াম হতে পারে ডিপেন্ডিং অন দ্য টিসি অর এফসি টেস্ট। মানে ল্যাকটোজেরই আসলে অনেক ধরনের ব্রোথ আছে, কিন্তু যখন আমরা টিসি টেস্ট করবো যাতে দুই ধরনের ব্যাকটেরিয়াগুলোই প্রপারলি গ্রোথ হয়, সেটার জন্য সুইটেবল মানে ব্যাকটেরিয়াগুলো দুই ধরনের ব্যাকটেরিয়াগুলোই ফিড করতে পারে এই ধরনের ল্যাকটোজ মিডিয়াম আমরা ইউজ করে থাকি। আর ফেকাল কলিফর্ম টেস্ট করার সময় যাতে ফেকাল কলিফর্মের গ্রোথের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট যে ল্যাকটোজ মিডিয়ামটা সেটা আমরা এখানে ইউজ করে থাকি। তো ল্যাকটোজকে যখন ব্যাকটেরিয়া আইদার ফেকাল অর নন ফেকাল যে ধরনের কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া হোক না কেন, দেখা যায় এই সমস্ত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো যখন ল্যাকটোজকে ফার্মেন্টেশন করে, মানে তাদের গ্রোথ এবং রিপ্রোডাকশনে যখন এটাকে ডিকম্পোজ করে এবং ফার্মেন্টেশন করে, তখন সেখানে অ্যাসিড, গ্যাস এবং অ্যালডিহাইড তৈরি হয়। এই কম্পাউন্ড গুলো অনেক ক্ষেত্রে আমাদের অবজারভেশনে মানে ব্যাকটেরিয়ার প্রেজেন্স অবজারভেশনে এটা হেল্প করবে। তো কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া যে কোনো ধরনের কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া কিন্তু ল্যাকটোজকে ফার্মেন্টেশন করতে পারে উইদিন 24 to 48 আওয়ার্স, এবং ল্যাকটোজকে ফার্মেন্টেশন করে এটা এন্ড প্রোডাক্ট হিসেবে তৈরি করে অ্যাসিড, গ্যাস এবং অ্যালডিহাইড। তবে ফার্মেন্টেশনের সময় টেম্পারেচারটা কত হবে, কত রাখা হবে সেটা আমরা টিসি অর এফসি টেস্টের সাথে ভ্যারিয়েবল হবে। ঠিক আছে। এখানে এই যে এগুলো বলা আছে, আমি যেগুলো এতক্ষণ বললাম যে টিসি টেস্ট করলে আমরা কোন ধরনের কন্টামিনেশন বুঝতে পারবো। টিসি টেস্ট করলে হচ্ছে জেনারেল কন্টামিনেশন বুঝতে পারবো, বাট স্পেসিফিক্যালি ফেকাল হয়েছে কিনা সেটা বুঝতে হলে আমাদের অবশ্যই এফসি টেস্ট করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা ইকোলাই টেস্ট করে থাকি, সেই ইকোলাই টেস্টও আসলে এফসি টেস্টই, বাট পার্টিকুলার একটা এফসি টেস্ট। তো টোটাল কলিফর্ম টেস্ট আমরা যখন হচ্ছে ওয়াটার কোয়ালিটি এক্সামিনেশন করতে চাই, টিসি এবং এফসি দুইটাই টেস্ট করে থাকি, কিন্তু আমরা যদি পানিতে যেমন এখানে বলা হচ্ছে দ্য মেজারমেন্ট অফ টোটাল কলিফর্ম ইজ পার্টিকুলার রিলিভেন্স ফর ট্রিটেড অর ক্লোরিনেটেড ওয়াটার সাপ্লাই। যখন একটা স্যাম্পল যখন একটা পানিকে ট্রিটমেন্ট করে সাপ্লাই লাইনে ডিসচার্জ করা হয়, তখন ফাইনালি অনেক ক্ষেত্রেই ওয়াটার কোয়ালিটি এক্সামিনেশন করতে হয়। ওয়াটার কোয়ালিটি এক্সামিনেশন করতে হয় তখন সাধারণত এফসি টেস্ট করা হয় না, এফসি টেস্ট তখন আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু দেখা যায় যে সেক্ষেত্রে যখন ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্য দিয়ে পানিটা যায় ট্রিটেড ওয়াটার, ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্টের কিন্তু একটা ফেজ হচ্ছে ডিসইনফেকশন। ডিসইনফেকশন করার পরে কিন্তু আসলে কোনো ধরনেরই মাইক্রো অর্গানিজম পানিতে থাকার কথা না, কিন্তু দেখা যায় যখন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্য দিয়ে পানিটা ট্রাভেল করে তখন ফার্দার সামহাউ কন্টামিনেটেড হতে পারে। তো তখন সেই কন্টামিনেশনটা অ্যাসেস করতে যে এনভায়রনমেন্টাল সামহাউ কোনো কন্টামিনেশন হয়েছে কিনা সেটা বোঝার জন্য অনেক সময় আমরা যেটা করে থাকি টিসি টেস্টটা করে থাকি। তখন আর এফসি টেস্ট করার দরকার নেই, কারণ তার আগেই আসলে ফেকাল গ্রুপের কলিফর্ম গুলো ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে। কিন্তু ন্যাচারাল ওয়াটারকে যদি আমাদের অ্যাসেস করতে হয় তখন কিন্তু আমাদের অবশ্যই এফসি টেস্ট করতে হবে, সেখানে ফেকাল কন্টামিনেশনে হয়েছে কিনা বা হিউম্যান বডিতে যে সমস্ত প্যাথোজেনিক অর্গানিজমের ডেভেলপমেন্ট হয় বা যেগুলো আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি করার জন্য যে সমস্ত প্যাথোজেনিক অর্গানিজম দায়ী সেগুলো পানিতে আসছে কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে তখন ন্যাচারাল ওয়াটারে যদি আমাদের টেস্ট করতে হয় তখন অবশ্যই এফসি টেস্ট করতে হবে, এবং তার সাথে অন্যান্য কন্টামিনেশনও হয়েছে কিনা সেটা বুঝতে হলে টিসি টেস্টও করতে হবে। সরি, হোয়াটএভার এফসি অর টিসি দুই ধরনেরই কিন্তু যেই কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া এটা কিন্তু আসলে ব্যাকটেরিয়াল টেস্ট। সেই জন্য অনেক ক্ষেত্রে যদিও আমরা কিন্তু পানির মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি অ্যাসেস করছি, মানে মাইক্রো অর্গানিজমের প্রেজেন্স অ্যাসেস করছি, বাট দিন শেষে আমরা কিন্তু আসলে অ্যাসেসমেন্ট করছি ওয়ান কাইন্ড অফ ব্যাকটেরিয়া। এই জন্য অনেক সময় মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি অ্যাসেসমেন্টকে অনেক ক্ষেত্রে আমরা এই যেখানে লাইনটা আমি হাইলাইট করে দিয়েছি, সিন্স ব্যাকটেরিয়া আর ইউজড অ্যাজ ইন্ডিকেটর অর্গানিজম, দ্য মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন অফ ওয়াটার ইজ কমনলি কল্ড অ্যাজ ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন। অনেক সময় আমরা ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন বলে থাকি, যেটা আসলে পানির মাইক্রোবায়োলজিক্যাল কোয়ালিটি অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত। তো কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়াগুলোকে যদিও আমরা ইন্ডিকেটর অর্গানিজম টেস্ট করে থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ড্রব্যাকস আছে। এখানে ড্রব্যাকস গুলো যে পয়েন্ট আউট করা আছে, তিনটা ড্রব্যাকস। কিছু সময় ফলস পজিটিভ রেজাল্ট আসতে পারে। ফলস পজিটিভ মানে আশা করি বুঝো যে পজিটিভ মানে হচ্ছে তোমার পজিটিভ আসছে, রেজাল্ট পজিটিভ আসছে, বাট এটা নেগেটিভ। তো ফলস পজিটিভ বলতে আমি যদি এই কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া টেস্ট করি সেটার পজিটিভ রেজাল্ট আসে কিন্তু সেটা নেগেটিভ আসতে পারে। কখন আসতে পারে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ব্যাকটেরিয়াল গ্রুপ জেনাস অ্যানোমোনাস, এই গ্রুপের ব্যাকটেরিয়াগুলো যখন প্রেজেন্ট থাকে সেগুলো
কলিফর্ম গ্রুপের যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি সেটাকে মিমিক করে। তো দ্যাট মিনস যখন আমরা টিসি টেস্ট করছি, টোটাল কলিফর্মের টেস্ট করছি, দেখা যাচ্ছে সেটা প্রেজেন্ট আছে, মানে আমরা কলিফর্ম গ্রুপের প্রেজেন্ট দেখতে পাচ্ছি, বাট অনেক ক্ষেত্রে আসলে কলিফর্ম গ্রুপের কিছু কিছু ক্ষেত্রে কলিফর্ম থাকে না। সেটা এই ধরনের ব্যাকটেরিয়া যদি থাকে, এটার অ্যাক্টিভিটিটা কিছুটা হচ্ছে কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়ার মতনই, তখন আমাদের ফলস পজিটিভ রেজাল্ট আসতে পারে। এটা কিছুটা ড্রব্যাক। আর কিছু কিছু ক্ষেত্রে ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে। কখন আসতে পারে? যদি কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া ছাড়া অন্যান্য ব্যাকটেরিয়ার প্রেজেন্স যদি অনেক বেশি থাকে, মানে উইথ হাই পপুলেশন অফ আদার ব্যাকটেরিয়া থাকে, তখন দেখা যায় অন্য ব্যাকটেরিয়াগুলোর অ্যাক্টিভিটি এত বেশি থেকে যায়, সেটা সাপ্রেস করে কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিকে। তখন কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়ার রেজাল্টটা আমরা প্রপারলি নাও পেতে পারি। তো এটা হয় যখন পানিতে অন্যান্য ব্যাকটেরিয়া অনেক বেশি থাকে, সেটা হওয়ার কিছু কিছু সময় চান্স আছে। আর খুব ফিউ নাম্বার অফ প্যাথোজেন, যেটা আমরা ইন্ডিকেটর অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক্সে বলেছিলাম, ইন্ডিকেটর অর্গানিজম কিন্তু এমন হতে হবে যে এটার সার্ভাইভাল পিরিয়ডটা টিপিক্যালি প্যাথোজেনের থেকে বেশি থাকতে হবে। দ্যাট মিনস আমি যখন টেস্ট করছি, যদি প্যাথোজেনের তখন যদি নেগেটিভ রেজাল্ট আসে ইন্ডিকেটর অর্গানিজমের, বুঝতে হবে যে অন্যান্য প্যাথোজেনও কিন্তু নাই। কিন্তু যদি এরকম হয় সামহাও যে কোনো প্যাথোজেন তখনও বেঁচে আছে কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি নেগেটিভ, তাহলে সেই ধরনের অর্গানিজম কিন্তু ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে আমরা টেস্ট করি না। বাট কিছু কিছু প্যাথোজেনিক অর্গানিজম দেখা যায়, এই যে কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়াকে আমরা ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে টেস্ট করছি, কিছু কিছু প্যাথোজেন সেগুলো সার্ভাইভাল পিরিয়ডটা ন্যাচারাল ওয়াটারে কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়ার থেকেও বেশি। দ্যাট মিনস সেখানে কিন্তু ফলস নেগেটিভ রেজাল্ট আসতে পারে। সো এগুলো হচ্ছে ফিউ ড্রব্যাকস, কিন্তু ওভারঅল মোটামুটি কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়াগুলো এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো স্যাটিসফাই করে দেখেই আমরা ডিরেক্টলি প্যাথোজেনিক অর্গানিজম বা পানিতে মাইক্রো অর্গানিজমের প্রেজেন্সের টেস্ট না করে সেখানে ইন্ডিকেটর অর্গানিজম হিসেবে কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়া টেস্ট করে থাকি। এবং সেই কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়াটাও আবার দুই ধরনের হতে পারে, কিছু ফেকাল সোর্স থেকে হতে পারে, কিছু আদার এনভায়রনমেন্টাল সোর্স থেকে হতে পারে। দ্যাটস ওয়াই কন্টামিনেশনের টাইপটা বোঝার জন্য আমরা আইদার টিসি অর এফসি টেস্ট করে থাকি। এইটুকু পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো বেসিক এটা। এখন আসি আমরা মেথোডোলজিতে। আমরা এখানে যেটা ব্যবহার করব সেখানে হচ্ছে আমরা একটা বললাম যে সুইটেবল কালচার মিডিয়াম ব্যবহার করব, কারণ ব্যাকটেরিয়ার গ্রোথ যাতে প্রপারলি হয়। মেথোডোলজিতে তোমরা এখন একটু দেখো যে এখানে একটা বয়ামে দেখানো আছে যেটা হচ্ছে আগার, ম্যাকনি আগার আমরা ইউজ করব এখানে কালচার মিডিয়াম হিসেবে এফসি টেস্ট করার জন্য। আমাদের ল্যাবরেটরিতে আসলে মূলত আমরা ইকোলাই টেস্টটা বা এফসি ফেকাল কলিফর্মের টেস্টটা করে থাকি, টিসি টেস্টটা করি না। তো ফেকাল কলিফর্ম টেস্ট করার জন্য আমরা যেই আগার ব্যবহার করি সেটা হচ্ছে ম্যাকনি আগার। তো আগারটা তোমরা মনে হয় সবাই ফ্যামিলিয়ার, অনেক সময় আমরা আগার ইউজ করি বিভিন্ন ধরনের জেলি তৈরি করার জন্য, বিভিন্ন কিছুর জন্য। তো এখানেও কিন্তু সিমিলার টাইপেরই প্রোডাক্ট তৈরি হবে। আগারকে যদি আমরা পানিতে বয়েল করে নেই, সেখানে দেখা যায় পরে সেটা যখন ঠান্ডা হবে সেটা জেলির মতো একটা মিডিয়াম তৈরি করবে, যেটা ব্যাকটেরিয়া এই ধরনের আগারটাকে খুব ইজিলি ফিট করে সেখান থেকে হচ্ছে ফার্মেন্টেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাসিড, গ্যাস এবং অ্যালডিহাইড কম্পাউন্ড কিন্তু তৈরি করবে। তো এই আগারটা আমরা ইউজ করব টেস্টের জন্য। আরেকটা ব্যাকটেরিয়া কালচার করার জন্য আমরা এই ধরনের পেট্রি ডিশ ব্যবহার করব। সেই পেট্রি ডিশের মধ্যে আগারটাকে সেট করার জন্য নিব, তারপর সেখানে ব্যাকটেরিয়াকে পার্টিকুলার টেম্পারেচারে ডিপেন্ডিং অন দ্য টিসি অর এফসি টেস্ট আমরা সেটাকে পার্টিকুলার টেম্পারেচারে ইনকিউবেট করব ফর 24 to 48 আওয়ার্স। তারপর সেখান থেকে ব্যাকটেরিয়ার কলোনি কতটুকু হয়েছে সেটা আমরা অবজার্ভ করব। মিস তাহলে কি আমাদের রিজেন্ট কি আগার? হ্যাঁ, এখানে হচ্ছে আমরা আগারটা হচ্ছে কালচার মিডিয়াম। মানে মিস ওই যে রিপোর্টে লেখার জন্য মিস আস করেছি জিনিসটা। হ্যাঁ মিস রিপোর্টে লেখার জন্য আস করেছি মিস, মানে যে কালচার আচ্ছা, মিডিয়াম আচ্ছা। যেটা যে লিখবো এটা কি আগার লিখবো নাকি এর হ্যাঁ, জন্য? এখানে রিয়েজেন্ট ঠিক আছে, মানে এটা হচ্ছে কালচার মিডিয়াম আর কি, মানে ব্যাকটেরিয়াল কালচার করার জন্য আমরা এখানে ম্যাকনকি আগারটা ইউজ করব। আচ্ছা, এখন আসো আমরা যদিও একটা মেথডেই আমরা ল্যাবরেটরিতে করব, কিন্তু ব্যাকটেরিয়াল এক্সামিনেশনের জন্য যে দুটা মেথড তোমরা তো থিওরিতে পড়ে আসছো, তারপরে একটু আমি আবার রিপিট করছি যে ব্যাকটেরিয়াল যে এক্সামিনেশন প্রসেসটা সেটা বেসিক্যালি দুইটা মেথডে হয়ে থাকে। একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড, যেটাকে মাল্টিপল টিউব মেথড বা মোস্ট প্রবাবল নাম্বার মেথড আমরা বলে থাকি, ওয়ান কাইন্ড অফ প্রিজাম্পটিভ টেস্ট। তো এখানে কি করা হয়, এখানেও কিন্তু সেম জিনিস করা হবে। খেয়াল করবে আমাদের মেইন অবজেক্টিভ বা মেইন প্রসেস কিন্তু একই,
যে আমরা এখানে পার্টিকুলার ল্যাকটোজ গ্রোথ ইউজ করব, যেটাকে ব্যাকটেরিয়া সেটাকে ফার্মেন্টেশন করতে পারে। তো কোন ব্যাকটেরিয়া টেস্ট করছে সেটার উপর বেস করে শুধুমাত্র মিডিয়ামটা একটু ডিফারেন্ট হতে পারে, বাট আলটিমেটলি কালচার মিডিয়াম ইউজ করছে, যেটাকে ব্যাকটেরিয়া ডিকম্পোজ করার সময় বা যখন ফুড হিসেবে ইউটিলাইজ করবে তখন সেখানে অ্যাসিড, গ্যাস এবং অ্যালডিহাইড তৈরি করবে, এবং সেই ফার্মেন্টেশন পিরিয়ডটা হবে 24 থেকে 48 আওয়ার্স, আর টেম্পারেচারটা হবে ডিফারেন্ট। টিসি টেস্ট করার জন্য আমরা 35 থেকে 37 ডিগ্রি টেম্পারেচার ইউজ করব, আর ফেকাল কলিফর্মের টেস্ট করার সময় আমরা 44 থেকে 44.5 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটা ইউজ করব। তো এমপিএন মেথডে আমরা যেটা করে থাকি, আমরা ডিফারেন্ট সেট অফ টেস্ট টিউব আমরা এখানে নিব। ডারহাম টিউবটা এভাবে নিব, তারপর সেটার মধ্যে সুইটেবল কালচার মিডিয়াম সার্টিন অ্যামাউন্টে নিতে হবে, এবং তার সাথে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ স্যাম্পল ওয়াটার এখানে অ্যাড করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে 5টা সেটের মধ্যে প্রথমে কালচার মিডিয়াম অ্যাড করতে হবে। কালচার মিডিয়ামের প্রিপারেশনটা আমরা একটু পরে ভিডিওতে দেখবো কিভাবে আমরা কালচার মিডিয়ামটা প্রিপেয়ার করতে পারি। সুইটেবল কালচার মিডিয়াম নেওয়া হবে, তারপর তার সাথে হচ্ছে সেখানে নির্দিষ্ট পরিমাণ এই ইয়াতে সম্ভবত 10 ml করে এই ডারহাম টিউবের মধ্যে নেওয়া হয়েছে। তারপর এটাকে আমরা ইনকিউবেট করে রেখে দিব। সাপোজ ধরো আমি টিসি টেস্ট করছি, দ্যাট মিনস 35 থেকে 37 ডিগ্রি টেম্পারেচারে আমরা সেটাকে হচ্ছে 24 ঘন্টার জন্য স্যাম্পলটাকে রেখে দিব। স্যাম্পলটাকে রেখে দেওয়ার পরে যেহেতু এখানে কালচার মিডিয়াম ইউজ করা হয়েছে এবং ব্যাকটেরিয়া যদি থাকে, ব্যাকটেরিয়া এখানে ফার্মেন্টেশনের মাধ্যমে গ্যাস তৈরি করতে পারে। তো ডারহাম টিউবটা এমন থাকে যে পানির মধ্যে যদি গ্যাস বাবলস তৈরি হয় সেটাকে আমরা ফিজিক্যালি অবজার্ভ করতে পারবো। তো তোমরা এখানে ছবিতে দেখো, এখানে 5টা টিউব আছে। 24 ঘন্টা পরে যখন এটাকে বের করে নিয়ে আসা হয়েছে, এই টিউবটায় এবং এই টিউবটাতে এখানে গ্যাস বাবল ফর্মেশন হয়েছে কিন্তু দেখা যাচ্ছে। এইটাতে কোনো গ্যাস বাবল নাই। 4টা টিউবের মধ্যে এখানে কিন্তু গ্যাস ফর্মেশন ফিজিক্যালি অবজার্ভ করা যাচ্ছে। তো কতটা টিউবের মধ্যে আমরা যখন সেট অফ টিউব নিয়ে টেস্ট করব, কতটা টিউবের মধ্যে গ্যাস ফর্মেশন অবজারভেশন হয়েছে সেটাকে আমরা অ্যাজিউম করে নিব যে ওই টিউবগুলোর মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া আছে। যেহেতু আমরা 35 ডিগ্রিতে টেম্পারেচার আমি বলেছি ইনকিউবেট করবো, দ্যাট মিনস আমরা এখানে টেস্ট করছি যে টোটাল কলিফর্ম ব্যাকটেরিয়া। তো 5টার মধ্যে 4টাতে আছে, দ্যাট মিনস ওই 4টার মধ্যে হচ্ছে কলিফর্ম গ্রুপের ব্যাকটেরিয়ার প্রেজেন্স আছে। যদি 3টাতে থাকে, দ্যাট মিনস ওই 3টার মধ্যে শুধুমাত্র ব্যাকটেরিয়া আছে, বাকি 2টার মধ্যে নাই। এখানে নাই মানে হচ্ছে এখানে আমাদের কিন্তু কালচার মিডিয়াম ছিল কিন্তু কোনো গ্যাস ফর্মেশন হয়নি। গ্যাস ফর্মেশনটাকে আইডেন্টিফাই করেছেন যে ঘোলা ঘোলা ওইটার হ্যাঁ, এই যে এখানে গ্যাস বাবল দেখা যাচ্ছে না, যদি এটা পরিষ্কার না ছবিটা, আমি আর পরিষ্কার আসলে বের করতে পারি। গ্যাস বাবল এটার মধ্যে দেখো, এটা কিন্তু ক্লিয়ার, এটার মধ্যে কিন্তু অ্যাডিশনাল কোনো গ্যাস বাবল দেখা যাচ্ছে না, বাট এখানে কিন্তু গ্যাস বাবল দেখা যাচ্ছে। এই প্রথম 4টা টিউবের মধ্যে দেখো গ্যাস বাবল কিন্তু দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে। তো ডারহাম টিউবটা এমন থাকে যে এখানে যদি গ্যাস ফর্মেশন হয়, সেই গ্যাস বাবলটা বের হতে পারবে না, এখানে আমরা গ্যাস বাবলটা অবজার্ভ করতে পারবো। এবং যতটা টিউবের মধ্যে গ্যাস ফর্মেশন পাওয়া যাচ্ছে, ততটা টিউবের মধ্যে আমরা অ্যাজিউম করে নিব যে ততটা টিউবের মধ্যেই কিন্তু ব্যাকটেরিয়া আছে। তো ব্যাকটেরিয়া আছে, তো যত বেশি পরিমাণে আমাদের স্যাম্পল ওয়াটারের মধ্যে ব্যাকটেরিয়া থাকবে, তত বেশি সংখ্যক টিউবের মধ্যে আমরা এই ব্যাকটেরিয়ার ফর্মেশনটা এক্সপেক্ট করছি যে দেখতে পাবো। এখানে যে ব্যাকটেরিয়ার আমরা ফর্মেশন দেখছি 4টা টিউবের মধ্যে, 1টা 2টা 3টা 4টা, তো যত বেশি সংখ্যক ব্যাকটেরিয়া পানির মধ্যে থাকবে, কারণ আমরা যখন এখানে স্যাম্পলিং করছি আসলে ইউনিফর্ম স্যাম্পলিং তো করা সম্ভব না। তুমি একটা স্যাম্পল ওয়াটার থেকে 10 ml করে 5টা টিউবে নিচ্ছ, তো তোমার অ্যাকচুয়াল স্যাম্পলের মধ্যে যত বেশি সংখ্যক ব্যাকটেরিয়া থাকবে, মোর পসিবল যে সবগুলো স্যাম্পলের মধ্যেই ব্যাকটেরিয়া চলে আসবে। কিন্তু যদি তোমাদের অরিজিনাল স্যাম্পলের মধ্যে ব্যাকটেরিয়ার পরিমাণটা কম থাকে, তাহলে সেখানে পসিবিলিটি যে 5টা টিউবের মধ্যে 5টা টিউবে হয়তো ব্যাকটেরিয়া যাবে না, সেখানে হয়তো 1টা বা 2টা টিউবের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া যাবে, যেখানে পজিটিভ রেজাল্ট শো করবে। তো পজিটিভ রেজাল্ট শো করছে এই নাম্বার দেখে, টিউবের নাম্বার দেখে স্যাম্পল ওয়াটারে ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশনটা এখানে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখানে আমাদের কতটা টিউবের মধ্যে পজিটিভ রেজাল্ট আসছে সেখান থেকে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারবো যে কতটা কি পরিমাণ কনসেন্ট্রেশন আছে। যদিও এটা ডিরেক্ট টেস্ট না, এটা একটা ইনডিরেক্ট টেস্ট। যত বেশি সংখ্যক টিউবের মধ্যে আমরা পজিটিভ রেজাল্ট পাবো, বুঝতে হবে যে পানির মধ্যে ব্যাকটেরিয়াল কন্টামিনেশনের কনসেন্ট্রেশন তত বেশি।
আর যদি কম পাই তাহলে কম। তো এই নাম্বারটা থেকে আমাদের একটা আগে থেকে স্ট্যাটিস্টিক্যাল টেবিল একজন সায়েন্টিস্ট করে হপকিন্স টেবিলস বলে, ওই টেবিলটা থেকে নাম্বার অফ পজিটিভ রেজাল্ট বা প্রিজাম্পটিভ টেস্ট যেটা বলা হয়, প্রিজাম্পটিভ টেস্ট টিউবের নাম্বার থেকে আমরা সেখান থেকে বুঝতে পারবো যে পানিতে ব্যাকটেরিয়াল কন্টামিনেশনের কনসেন্ট্রেশনটা কত, সেটা আমরা বের করতে পারি। সো এটা একটা ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট বলতে আমরা এখানে কিন্তু ব্যাকটেরিয়া কতটুকু আছে বা কত পরিমাণ আছে সেটা কিন্তু আমরা অবজার্ভ করছি না। আমরা এখানে যেটা অবজার্ভ করছি যে কতটা টিউবে পজিটিভ রেজাল্ট শো করছে। তো যত বেশি সংখ্যক টিউবে পজিটিভ রেজাল্ট আসবে বা পজিটিভ গ্যাস ফর্মেশন আমাদের পাওয়া যাবে, বুঝতে হবে যে তত বেশি সংখ্যক পানিতে ব্যাকটেরিয়া আছে। কারণ পানির মধ্যে যদি ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশনটা বেশি থাকে তাহলে প্রত্যেকটা স্যাম্পলের মধ্যেই ব্যাকটেরিয়া থাকার চান্স বেশি। আর পানির মধ্যে যদি ব্যাকটেরিয়া কম থাকে তখন দেখা যাবে কিছু স্যাম্পলে আসবে পানি, কিছু স্যাম্পলে ব্যাকটেরিয়া আসবে, কিছু স্যাম্পলে কিন্তু ব্যাকটেরিয়া আসবে না। তখন দেখা যাবে নাম্বার অফ টিউব যেটা পজিটিভ রেজাল্ট শো করছে সেটার পরিমাণটা কম হবে। সো এটা একটা ইনডিরেক্ট টেস্ট। ইনডিরেক্ট টেস্ট বলা হচ্ছে এই কারণে, কারণ আমরা এখানে ব্যাকটেরিয়াকে ডিরেক্টলি মেজার করছি না, শুধুমাত্র কয়টা টেস্ট টিউবের মধ্যে পজিটিভ গ্যাস ফর্মেশন আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে ইনডিরেক্টলি বলতে পারছি যে ব্যাকটেরিয়াল প্রেজেন্স কি পরিমাণ আছে। সবগুলো টিউবের মধ্যে যদি গ্যাস ফর্মেশন দেখা যায় দ্যাট মিন্স তখন খুব বেশি পরিমাণে পানিতে ব্যাকটেরিয়া ছিল, যার কারণে আমাদের স্যাম্পলিং এর সময় প্রত্যেকটা টেস্ট টিউবের মধ্যেই ব্যাকটেরিয়া প্রেজেন্স আছে। আর যত কম সংখ্যক টিউবে আমরা পজিটিভ রেজাল্ট দেখতে পাবো তত বুঝতে হবে যে পানির মধ্যে ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশনটা তত কম। তো এটা একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে মেমব্রেন ফিল্ট্রেশন মেথড বা এমএফ মেথড বলা হয়। মেমব্রেন ফিল্ট্রেশন মেথডে যেটা করা হয়, এখানে আমাদের একটা মেমব্রেন ফিল্টার ইউজ করা হয়, সেটা একটা সেলুলোজ মেমব্রেন ফিল্টার, যেটা কোর ডায়ামিটারটা খুবই ফাইন। সেটাকে আমরা একটা ফিল্ট্রেশন ইউনিটের মধ্যে রাখবো, এখান থেকে পানি ঢালা হবে এবং এখানে পাম্প করার কারণ হচ্ছে এখানে যে মেমব্রেন ফিল্টার সেটা ডায়ামিটারটা আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, সম্ভবত 0.25 মাইক্রোমিটার ইন ডায়া। যে সেলুলোজ মেমব্রেনটা থাকবে তার যে পোর সাইজ গুলো, তো পোর্স যেহেতু অনেক ফাইন, যদি আমরা টিপিক্যালি যেভাবে আমরা ফিল্ট্রেশন করে থাকি, তোমরাও তো ল্যাবের ফিল্ট্রেশন হয়তো আগে করে এসছো, যে পানিটাকে যদি আমরা ফিল্টার করে থাকি এই মেমব্রেন ফিল্টারের মধ্য দিয়ে ফিল্ট্রেশন হতে অনেক সময় লাগবে, সেটাকে আমরা যাতে তাড়াতাড়ি ফিল্ট্রেশন হয় সেজন্য আমরা পাম্প ইউজ করে অনেক ক্ষেত্রে ফিল্ট্রেশনটাকে একটু দ্রুত করা হয়। তো এখান থেকে যদি আমরা ফিল্টার করি, ফিল্টার করলে পানির মধ্যে থাকা ব্যাকটেরিয়া বা আদার সাসপেন্ডেড পার্টিকেল গুলো সেগুলো এই ফিল্টার পেপারের উপরে জমা হবে। ফিল্টার পেপারের উপরে জমা হওয়ার পরে ফিল্ট্রেশন যখন শেষ হয়ে যাবে, এই ফিল্টার পেপারটাকে তুলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কালচার মিডিয়াম একটা পেট্রি ডিশের মধ্যে নিব, তার মধ্যে ফিল্টার পেপারটা রেখে দিব। ফিল্টার পেপারের মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে যখন আমরা ইনকিউবেট করব 24 থেকে 48 ঘন্টায় স্পেসিফিক টেম্পারেচারে এবং সুইটেবল কালচার মিডিয়ামে, সেখানে আমরা ব্যাকটেরিয়ার কলোনি দেখতে পাবো। ব্যাকটেরিয়ার কলোনিগুলো কিরকম হবে সেটা একটু যদি আমরা দেখি, যদি আমরা ব্যাকটেরিয়ার কলোনি ফর্মেশন দেখি পেট্রি ডিশের মধ্যে, তখন এই ধরনের ম্যাকনকি আগার, যে আগারটা আমরা ইউজ করবো আগারটা, সেই আগারের মধ্যে দেখা যায় যে ইকোলাই ব্যাকটেরিয়ার যে কলোনি ফর্মেশনটা, তখন সেগুলো এরকম টাইপের ডটেড ডটেড কিছু ব্যাকটেরিয়ার কলোনি আমরা দেখতে পাবো। তো কলোনিগুলোকে আমরা কাউন্ট করব এবং ডিরেক্টলি কতটা কলোনি হয়েছে সেটাকে আমরা কাউন্ট করে সেটাকে রিপোর্ট করব ব্যাকটেরিয়ার কনসেন্ট্রেশন কতটুকু আছে। তো এখানে যেহেতু ডিরেক্ট ব্যাকটেরিয়াল এক্সামিনেশন আমরা করছি সেই জন্য এটাকে ডিরেক্ট মেথড বলছি। মেমব্রেন ফিল্ট্রেশন মেথডে প্রথমে ফিল্টার করা হচ্ছে একটা মেমব্রেনের মধ্য দিয়ে, সেলুলোজ মেমব্রেনের মধ্য দিয়ে, তারপর যে ফিল্টার পেপারটা থাকবে বা ফিল্টার প্যাডটা থাকবে সেটাকে আমরা একটা সুইটেবল কালচার মিডিয়ামের মধ্যে পেট্রি ডিশের মধ্যে রেখে দিব, ইনকিউবেট করব সার্টেন টেম্পারেচারে 24 থেকে 48 ঘন্টার জন্য, তারপর ব্যাকটেরিয়া যে কলোনিটা সেটা ডিরেক্টলি কাউন্ট করব। এটা হচ্ছে ডিরেক্ট মেজারমেন্ট। আর মাল্টিপল টিউব মেথড হচ্ছে ইনডিরেক্ট মেজারমেন্ট, যেখানে গ্যাস ফর্মেশনের উপর বেস করে কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকতে পারে সেটা আমরা একটা অ্যাজিউম করব ইনডিরেক্টলি। এই দুটো মেথডের মধ্যে আমাদের ল্যাবরেটরিতে আমরা যে এক্সামিনেশনটা করব সেটা মোর লাইকলি এই মেথডের মতনই, কিন্তু কমপ্লিটলি এই মেথডের মতো না। ঠিক আছে, মেমব্রেন ফিল্ট্রেশন মেথডে দেখো প্রাইমারি আমি বলেছি যে কি করতে হবে, আমাদের এখানে ফিল্ট্রেশন করতে হচ্ছে, কিন্তু আমরা যে মেথডটা আসলে ল্যাবরেটরিতে এক্সামিনেশন করব সেটা আমরা এখানে ফিল্টার ছাড়াই ডিরেক্টলি স্যাম্পল থেকে এই সুইটেবল কালচার মিডিয়ামে পেট্রি ডিশের মধ্যে রেখে সেটার ব্যাকটেরিয়ার কলোনি ফর্মেশনটা আমরা অবজার্ভ করব। সেটা কিভাবে করতে হয় আমরা যদি আগে ভিডিওটা একটু দেখি, আমার মনে হয় সেটা তোমাদের ক্লিয়ার হবে একটু। জি মিস। তোমরা তাহলে একটু ভিডিওটা দেখো, তারপর আমি ব্রিফ করি।
মিস সাউন্ড পাচ্ছি না। আচ্ছা, আমি brief করব। আচ্ছা, এইটুকু মনে হয় তোমাদের দেখেছো, আমি এইটুকু আগে ব্রিফ করি। এখানে ফার্স্ট ফেজে যেটা করা হয়েছে, আমরা বলেছি যে প্রত্যেকটা টেস্টের সময় আমাদের একটা কালচার মিডিয়াম দরকার। সেই কালচার মিডিয়ামটা সবগুলোই ল্যাকটোজ গ্রোথ, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে সেটা ডিপেন্ড করবে। আমাদের বাজারে কমার্শিয়ালি অনেক ধরনের কালচার মিডিয়াম অ্যাভেলেবেল আছে, তবে আমরা যদি টিসি টেস্ট করতে যাই সেটার জন্য সুইটেবল হচ্ছে একরকম, মানে সুইটেবল বলতে আসলে সবগুলোতেই হবে, কিন্তু যেহেতু টিসি টেস্ট করার সময় আমরা ফেকাল কলিফর্ম এবং টোটাল কলিফর্ম দুইটাই যাতে প্রপারলি কালচার্ড হতে পারে সেটার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট গ্রোথটা আমরা সিলেক্ট করব। আর যদি এফসি টেস্ট করতে চাই, শুধুমাত্র ফেকাল কলিফর্মে টেস্ট করতে যাই, তখন সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কালচার মিডিয়ামটা সিলেকশন করব। তো আমাদের টেস্টে আমরা এখানে যে ম্যাকনকিও আগারটা ইউজ করছি, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর ফেকাল কলিফর্ম টেস্ট বা ইকোলাই টেস্ট। খুব স্পেসিফিক ভাবে বললে এটা ইকোলাই টেস্টের জন্য আসলে সবচেয়ে সুইটেবল কালচার মিডিয়াম। তো ম্যাকনকিও আগারটা তোমরা দেখেছো শুরুতেই যে এটা কিন্তু ড্রাই পাউডার ফর্ম। আমি এইটার সাউন্ডটা এখানে ড্রাই পাউডার ফর্মে থাকে, যেটাকে আমরা একটা পার্টিকুলার টেম্পারেচারে সেটাকে বয়েল করে তারপর সেই মিডিয়ামটা হচ্ছে তৈরি করে থাকি। ঠিক আছে, মিডিয়ামটা তৈরি করার প্রসেসটা আমরা যদি এখানে একটু দেখি, এখানে প্রথমে বয়েল করা হচ্ছিল, এটা হট প্লেট অ্যান্ড স্টিয়ারার। এখানের মধ্যে আমরা চাইলে এটাকে একটা সার্টিন, এটা সম্ভবত 150 বা 200 ডিগ্রি পর্যন্ত এটাকে টেম্পারেচারে হিট করে, 200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এটাতে আমরা হিট করতে পারি। তো হট প্লেট স্টিয়ারের মধ্যে 100 ml পানির মধ্যে 5 গ্রাম আগার পাউডার নেওয়া হয়েছে, তারপর সেটাকে মিক্স করে সেটাকে হচ্ছে বয়েল করা হচ্ছে। এবং সেটা যাতে কন্টিনিউয়াসলি স্টিয়ারিং করা যায়, মানে প্রপারলি যাতে মিক্সিং হয় সেটা এনশিওর করার জন্য এখানে একটা, এটা যদিও এখানে দেখা যাচ্ছে না যেহেতু কালার কম্পাউন্ড, তোমরা হয়তো আগের ভিডিওগুলোতে দেখেছো, একটা ম্যাগনেটিক স্টিয়ারিং ডিভাইস, মানে ছোট্ট একটা ম্যাগনেট দিয়ে দেওয়া হয়। তো ম্যাগনেটের মাধ্যমে কন্টিনিউয়াসলি এখানে কিন্তু স্টিয়ারিং হতে থাকে। তো বয়েল হচ্ছে এবং কন্টিনিউয়াসলি স্টিয়ারিং হচ্ছে। কন্টিনিউয়াসলি স্টিয়ারিং হওয়ার পরে বয়েল যখন হয়ে আসবে, প্রথমে তো এখানে আমরা জাস্ট হট প্লেট স্টিয়ারে দেওয়া হয়েছে, এরপর সার্টেন টাইম পরে এটা যখন বয়লিং শুরু হয়ে গেছে, বয়লিং শুরু হয়ে যাওয়ার পরে এটা টেম্পারেচারটাকে আমরা কমিয়ে দিব। তো টেম্পারেচারটাকে বন্ধ করে দিলেও, হট প্লেটটাকে যখনই বন্ধ করে দিব, পানির টেম্পারেচার তো ড্রপ করতে সময় লাগবে। তো ড্রপ করে যখন অ্যারাউন্ড 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসবে, ওইটা আমরা অবজার্ভ করার জন্য এখানে থার্মোমিটার ইউজ করছি। সেই থার্মোমিটারের মাধ্যমে আমরা টেম্পারেচারটা দেখবো যে কত কমছে। যখন 40 থেকে 45 ডিগ্রি চলে আসছে, সেই সময় এই লিকুইড আগারটাকে, পেট্রি ডিশের ছবিটা আমরা দেখেছি, পেট্রি ডিশের দুইটা পার্ট তোমরা দেখতে পাচ্ছ, একটা নিচে একটা পার্ট আছে, উপরে একটা ঢাকনার মতো আছে। নিচের পার্টটা একটু ছোট, উপরের পার্টটা একটু বড়। তো পেট্রি ডিশের যে নিচের প্লেটটা, সেই পার্টটাতে আমরা এই লিকুইড আগারটাকে সার্টেইন অ্যামাউন্ট, যাতে পুরোটাতে ডিস্ট্রিবিউটেড হয়ে যায় প্লেটের মধ্যে, সেই পরিমাণ ঢেলে দিব। আগার প্রিপারেশনটা বুঝতে পেরেছো সবাই? হ্যালো, আগার প্রিপারেশনটা সবাই বুঝতে পেরেছো কিভাবে আগারটা তৈরি করা হচ্ছে? জি মিস। জি মিস। এখন হচ্ছে উনি ওয়েট করছেন, দেখছেন যে টেম্পারেচারটা কমে 40 ডিগ্রি অ্যারাউন্ড আসছে কিনা। সেই সময় কিন্তু মানে গরম থাকা অবস্থায় পেট্রি ডিশে ঢাললে এটা যেহেতু কাচের ভেঙে যেতে পারে। তারপর দেখো এখানে আসলে অ্যামাউন্টটা নির্দিষ্ট পরিমাণে করার দরকার নেই, মানে পুরো প্লেটে যাতে ইউনিফর্মলি পুরোটাতে ছড়িয়ে থাকে, ডিস্ট্রিবিউটেড থাকে, সেই পরিমাণ আগার এখানে ঢালতে হচ্ছে। ঢালার আমরা পরে কি 40-45 ডিগ্রি হলে কি মানে আগার সলিউশনটা ঢেলে দিব পেট্রি হ্যাঁ ডিশ? হ্যাঁ, তাহলে পেট্রি মিস ডিশে আমরা যখন পরে পানির যে ইয়াটা করব, মানে যে ফিল্টার পেপারটা রাখবো মিস, ওইটা তখন এই ওটা টেম্পারেচারটা হচ্ছে ইনকিউবেশন টেম্পারেচার, ওটা ডিফারেন্ট জিনিস। ওটা হচ্ছে আমি যে 24 ঘন্টা বা 48 ঘন্টা সেটাকে ইনকিউবেট করব, তার টেম্পারেচার কত হবে। ঠিক আছে, আমরা এখন হচ্ছে শুধু আগারটা প্রিপারেশন করে এটা পেট্রি ডিশে ঢালা হচ্ছে। তারপর আমরা এটা 5 থেকে 10 মিনিটের মতো ওয়েট করতে হবে যাতে জেলি ফর্মেশন হয়ে যায়, এটা তো লিকুইড স্টেটে ছিল। এরপর উনি যেটা দেখাচ্ছে একটু খেয়াল করো, এই যে সিরিঞ্জটা, এই সিরিঞ্জটা আমি যেটা মেমব্রেন ফিল্ট্রেশন মেথড আমরা একটু আগে দেখলাম, সেই মেমব্রেন ফিল্ট্রেশনের মেথডে আমি বলেছিলাম যে শুরুতে আমরা ফিল্টার করব। আমি এখানে ফিল্ট্রেশনের আমাদের না থাকার কারণে এইভাবেও করা সম্ভব, এটাও একটা অল্টারনেটিভ মেথড এখন ইউজ করা হয়, যে ডিরেক্টলি স্যাম্পলটাকে ফিল্টার না করে ডিরেক্টলি একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্যাম্পলকে
আমরা কালচার মিডিয়ামের উপরে, আই মিন পেট্রি ডিশের উপরে যে কালচার মিডিয়ামটা আমরা নিচ্ছি তার উপরে ড্রপ বাই ড্রপ সেটাকে ছড়িয়ে দিব। তো সেটার পরিমাণটা অবশ্যই অনেক কম হতে হবে, বিশেষ করে যে পানিটাতে যদি আমাদের স্যাম্পল ওয়াটার হয়, ধরো ন্যাচারাল ওয়াটার যেখানে হচ্ছে কন্টামিনেশন হওয়ার রিস্ক আছে, তুমি দেখেই বুঝতে পারছো যেখানে কন্টামিনেশন হওয়ার হয়েছে, অথবা হচ্ছে সুয়েজ বা ওয়েস্ট ওয়াটার যেটা, সেখানে যেখানে হচ্ছে মাইক্রোবিয়াল কন্টামিনেশন প্রচুর পরিমাণে আছে, সেখানে খুব অল্প পরিমাণ এই স্যাম্পলটা নিব। সে অল্প পরিমাণটা কত, এমন পরিমাণে হতে হবে যাতে পেট্রি ডিশের উপরে আমরা স্পেস রেখে রেখে, জায়গা রেখে রেখে কিন্তু এটাকে আমি ড্রপ বাই ড্রপ ছড়িয়ে দিতে পারি। যদি আমাদের খুব ক্লোজ হয়ে যায় এই ওয়াটার ড্রপ গুলো, তখন যদি ব্যাকটেরিয়া সব ড্রপেই থাকে, যেটা হবে যে ব্যাকটেরিয়া গুলো কলোনি গুলো একটা একটার উপরে ওভারল্যাপ করবে, আমরা কাউন্ট করতে পারবো না। আমি একটু আগে দেখেছি যে ডট ডট করে কতগুলো কলোনি দেখা যাচ্ছিল আফটার ইনকিউবেশন। যদি খুব বেশি পরিমাণে হয়ে যায়, সেগুলো কিন্তু একটা একটার সাথে ওভারল্যাপ করলে আমরা ডিরেক্টলি আর প্রপারলি কাউন্টিং করতে পারবো না। সেটা যাতে না হয় সেজন্য খুব অল্প পরিমাণে। তো এটা তো এই সিরিঞ্জের সাথে অনেকে হয়তো ফ্যামিলিয়ার, এটা 1 ml এর। আমরা ডায়াবেটিক যে সিরিঞ্জ গুলো ইউজ করে থাকি, সেই ডায়াবেটিক সিরিঞ্জ গুলো ম্যাক্সিমাম 1 ml নেওয়া যাবে। তো 0.1 ml থেকে 1 ml পর্যন্ত আমরা এটাকে আলাদা আলাদা করে নিতে পারি। তো আমরা এখানে খুব অল্প পরিমাণ, মাত্র সম্ভবত এখানে 1 ml স্যাম্পল নেওয়া হবে। 1 ml স্যাম্পলকে আমরা সেটাকে এই যে কালচার মিডিয়ামটা পেট্রি ডিশে নেওয়া হয়েছে তার উপরে ড্রপ বাই ড্রপ একটু ইউনিফর্মলি স্পেস রেখে চেষ্টা করব সেটাকে সেটার মধ্যে ডিস্ট্রিবিউট করার। সেই পোর্শনটুকু এখন আমরা দেখব। আচ্ছা, এখানে সম্ভবত, হ্যাঁ হ্যাঁ, এখানে আমি 1 ml ভুল বলেছি, এটা হচ্ছে 0.1 ml, মাত্র 0.1 ml। যেখানে বলেছি যে পুরো 1 ml পর্যন্ত আমি ডায়াবেটিক সিরিঞ্জে আমরা মোর অ্যাকুরেটলি নিতে পারবো, এখানে মাত্র 0.1 ml আমরা এখানে আগে থেকেই লেখা ছিল। তো আসলে যেটা প্র্যাকটিক্যালি করা হয়, একই সময় বিভিন্ন পরিমাণে নেওয়া হয়, কারণ হতে পারে যে হয়তো 0.1 ml এ আবার আমাদের স্যাম্পল কনসেন্ট্রেশন যদি কম থাকে, তখন 0.1 ml এ নাও আসতে পারে, যে আসছে না। তো আমাদের যেটা করা উচিত, একই সাথে প্যারালালি ডিফারেন্ট অ্যামাউন্ট অফ স্যাম্পল নিয়ে একসাথে টেস্ট করা উচিত। কিন্তু এখানে যে টেস্টটা করা হচ্ছে সেটা হচ্ছে 0.1 ml স্যাম্পল নিয়ে টেস্টটা করা হচ্ছে। দেখো অলরেডি কিন্তু আগার মিডিয়ামটা জমে গেছে, এটা জেলি ফর্মেশন হয়ে গেছে, আশা করি দেখতে পাচ্ছ এটার নড়ছে না, সেট হয়ে গেছে। আগার মিডিয়ামটা কিন্তু খুবই সিম্পল জিনিস, মানে এটা কিন্তু আমরা সবাই জানি, আমাদের সবসময় অনেক ক্ষেত্রে আমরা আগার আগার ব্যবহার করে থাকি পানি বিভিন্ন ধরনের জেলি বা বিভিন্ন কিছু তৈরি করার জন্য। সেটারই কিন্তু পারফেক্ট একটা মিডিয়াম যাতে ব্যাকটেরিয়াল গ্রোথ হয়, সেই ধরনের একটা অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম আমরা এখানে ইউজ করছি। এখন এখানে স্যাম্পল ওয়াটারটা নেওয়া হয়েছে সিরিঞ্জ দিয়ে, 0.1 ml নিতে হবে তা কিন্তু ম্যান্ডেটরি না, এটা খেয়াল করো। এটা আসলে ডিপেন্ড করবে তোমাদের যেই স্যাম্পলটা আমরা নিব, যেই স্যাম্পলে আমরা ওয়াটার কোয়ালিটি অ্যানালাইসিস করছি তার কোয়ালিটির উপরে। তো আমাদের যদি আইডিয়া থাকে যে কি ধরনের কন্টামিনেশন হয়েছে বা কন্টামিনেশনের ডিগ্রি অফ পলিউশনটা কি পরিমাণ, সেটা যদি আইডিয়া থাকে সেইভাবে অ্যাকর্ডিংলি নিব। যদি পলিউশন বেশি হয় তাহলে পানির মধ্যে ব্যাকটেরিয়া বেশি আসবে, তখন কম পরিমাণে নিব যাতে সেগুলো প্রপারলি ডিস্ট্রিবিউটেড ওয়েতে ব্যাকটেরিয়াল ডেভেলপমেন্টটা হতে পারে। আর কন্টামিনেশন কম হলে হয়তো আমরা বেশি পরিমাণে নিব। এখন দেখো খুব আস্তে আস্তে উনি দেখবে যে ড্রপ বাই ড্রপ এই পেট্রি ডিশের মধ্যে থাকা আগারের উপরে
পানিটাকে ছড়িয়ে দিচ্ছে, যেটা খালি চোখে আসলে কিছুই দেখা যাচ্ছে না। আসলে তোমরা যখন ফিজিক্যালি সামনে থেকে করবে তখন হয়তো ড্রপ গুলোকে বুঝতে পারবে। তো উনি বোঝার সুবিধার জন্য বা ডিস্ট্রিবিউশনের সুবিধার জন্য একটা সার্কুলার প্যাটার্ন ফলো করছে, যাতে এটা একটা ইকুয়ালি স্পেসড, অলমোস্ট ইকুয়ালি স্পেসড, একদম ইকুয়াল দরকার নাই, বাট স্পেসড একটা ডিস্ট্রিবিউশন হয়। দেখতে পাচ্ছ এই যে একটু নাড়ানোর পরে যে ড্রপ গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। আশা করি দেখা যাচ্ছে জেলির উপরে ওয়াটার ড্রপ গুলো আছে। যে উনি কিন্তু এখানে পুরোপুরি 0.1 ml যতটুকু পানি ছিল সেইটুকু পুরাটাই পেট্রি ডিশের উপরে এই কালচার মিডিয়াম যেটা আমরা আগে থেকে সেট করে রেখেছিলাম তার উপরে ঢেলে দিলেন, তার উপরে ড্রপ বাই ড্রপ দিয়ে দিলেন। এখন পেট্রি ডিশটার ঢাকনাটা রেখে দিয়ে কতক্ষণ ওভেনে দিয়ে দিবে। এর পরের পার্টটুকু এখানে যদিও দেখানো হয়নি, এটা কিন্তু একটা সার্টেন টাইম পরে যখন পানিটা আসলে অ্যাবজর্ব করে নিবে, আমরা পেট্রি ডিশটাকে সাধারণত ইনভার্টেড করে নিই। ইনভার্টেড করে তারপর হচ্ছে এটাকে রেখে দিই 24 থেকে 48 ঘন্টা। এখন 24 থেকে 48 ঘন্টা কেন, মানে কেন শুধুমাত্র 24 না, বা কেন শুধু 48 ঘন্টা না? আসলে ইউজুয়ালি 24 আওয়ার্সই করা হয়, কিন্তু 24 আওয়ার্সে যদি আমাদের মনে হয় সে ধর আমি নেগেটিভ পাচ্ছি, মানে কোনো কিছু অবজার্ভ করতে পারছি না, তখন আমরা আবার ফার্দার 24 ঘন্টা রেখে দিব, যে যদি অল্প পরিমাণে ব্যাকটেরিয়া থাকে সেগুলো যাতে কিছুটা গ্রোথ হতে পারে, মানে হতে পারে যে সেখানে গ্রোথটা এতটাই কম হয়েছে যেটা আমরা খালি চোখে এক্সামিন করতে পারছি না। তো ফার্দার যাতে সেটার রিপ্রোডাকশন হয়ে কলোনিটা চোখে ভিজিবল হয়, খালি চোখে নেক টাইপে ভিজিবল হয়, সেরকম আমরা যদি দেখতে পারি তখন আমরা ফার্দার আবার 24 আওয়ার্স রেখে দিই। কিন্তু টিপিক্যালি আমাদের টেস্ট পিরিয়ডটা হচ্ছে 24 আওয়ার্স। আর টেস্ট টেম্পারেচারটা বলেছি, টেস্ট টেম্পারেচারটা এফসি অর টিসি টেস্টের উপর বেস করে টেস্ট টেম্পারেচার বলো তো কত হবে। যদি আমি ফেকাল কলিফর্ম এই টেস্টটাই করতে চাই, ফেকাল কলিফর্মের টেস্ট, তাহলে টেস্ট টেম্পারেচার আমি ইনকিউবেশন টেম্পারেচারটা আমরা কত করব বলো তো? is 44 থেকে 44.5। আর যদি টোটাল কলিফর্ম টেস্ট করতে চাই তাহলে এই স্যাম্পল প্রিপারেশনের পরে আমি ইনকিউবেশন করব কত টেম্পারেচারে? 35 থেকে 70 35 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে। জাস্ট আমাদের টেস্ট টেম্পারেচারটা ডিফারেন্ট আর কালচার মিডিয়ামটা ডিফারেন্ট, বলতে যাতে প্রপার গ্রোথ হয় সেটা ইনশিওর করার জন্য ল্যাকটোজ গ্রোথটা স্লাইটলি ডিফারেন্ট মিডিয়াম আমরা ইউজ করব। তো রেখে দেওয়ার পরে আসলে আমাদের কোনো কাজ নাই, 24 ঘন্টা পরে এসে যদি সেখানে ব্যাকটেরিয়াল ডেভেলপমেন্ট হয় তাহলে হচ্ছে ব্যাকটেরিয়ার কলোনিটা আমরা ডিরেক্টলি অবজার্ভ করতে পারবো, যেটা একটু আগে আমরা ছুটে দেখেছি। যে এখানে ওভেনে আমরা রেখে দিচ্ছি, যে ওভেনটাতে আমরা টেস্ট টেম্পারেচার কন্ট্রোল করতে পারি। এইভাবে করে ডিরেক্টলি আমরা ফিল্ট্রেশন না করে স্যাম্পল ওয়াটারটাকে ডিস্ট্রিবিউট করে এইভাবে পেট্রি ডিশের মধ্যে তারপর সেখানে কলোনি ফর্মেশনটা অবজার্ভ করতে পারি। তো এখানে যেমন ছবিতে দেখা যাচ্ছে পেট্রি ডিশের মধ্যে কলোনিগুলো সাধারণত ম্যাকনকি অগারে ইকোলাই কলোনি বা ফেকাল কলিফর্মের যে কলোনিগুলো সেগুলো সাধারণত ডার্ক পিঙ্ক কালারের এই ধরনের শেপের হয়ে থাকে, যেটা আমরা খালি চোখে কলোনিগুলো দেখতে পাই। তো যদি খুব ক্লোজলি ড্রপগুলো দিয়ে দেওয়া হয় তাহলে যেটা প্রবলেম হবে, এই কলোনিগুলো এরকম হতে পারে যেগুলো ধরো একটা অনেক বড় বড় হয়ে গেল, তখন সেটা খালি চোখে আর নাও, মানে খালি চোখে দেখা যাবে কিন্তু সেগুলো একটা একটার সাথে ওভারল্যাপ করবে, এরকম সমস্যা হতে পারে। ঠিক আছে, তো সেটা যাতে না হয়, আমরা যাতে এক একটা কলোনি থেকে আরেকটা কলোনি ক্লিয়ারলি সেপারেট করে দেখতে পারি বা কাউন্ট করতে পারি, সেটার জন্য আমরা ড্রপগুলোকে কিছুটা স্পেসিং রেখে একটা ইকুয়ালি স্পেস রেখে ড্রপগুলোকে হচ্ছে দেওয়ার সময় দিব, যাতে আমরা প্রপারলি কাউন্ট করতে পারি। আর যদি তারপরেও এরকম হয়, যে অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আমি ইকুয়ালি স্পেস করার পরেও দেখা যাচ্ছে যে আমাদের ওভারল্যাপিং হচ্ছে, দ্যাট মিনস সেই পানিতে কিন্তু ব্যাকটেরিয়াল কন্টামিনেশন অনেক বেশি, সেক্ষেত্রে একটা অপশন হতে পারে যে আমরা টেস্টটাকে আবার রিপিট করতে পারি, সেটাকে ফার্দার ডাইলুশন করলে। তো ডাইলুশন করলে কি হবে, পানিতে যে পরিমাণ ইমপিউরিটিস থাকবে তার কনসেন্ট্রেশন অবভিয়াসলি কমে যাবে। তখন যদি আমরা আবার ফার্দার টেস্ট করি সিমিলার প্রসেসে, তখন সেখানে আরো কলোনিগুলোকে আরো প্রপারলি কাউন্ট করা সম্ভব হবে। তো এইভাবে যে কলোনিগুলো আমরা কাউন্ট করছি, ডিরেক্টলি অবজার্ভ করছি, সেই ব্যাকটেরিয়াল কলোনিগুলোকে ফাইনালি আমাদেরকে ক্যালকুলেশন করার সময় কলোনি ফর্মিং ইউনিট, যেটাকে সিএফইউ বলা হয়,
CFU পার 100 ml কত আছে সেটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমি টিসি টেস্ট করছি আর ফেকাল কলিফর্ম টেস্ট করছি, হোয়াট এভার যেই টেস্টই করি না কেন, কিন্তু আমাদের স্যাম্পল ভলিউম কিন্তু 100 ml না। দেখতে পেলে যেমন আমরা যে ওয়েতে টেস্ট করছি, যেটা একটু আগে আমাদের ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে, সেটা হচ্ছে 0.1 ml মাত্র স্যাম্পল নিয়ে আমি টেস্ট করছি। এখন 0.1 ml টেস্ট করার পরে আমি যদি কলোনি আমি অবজার্ভ করি 10টা, দ্যাট মিনস ওখানে হচ্ছে ব্যাকটেরিয়ার কলোনি হচ্ছে কলিফর্ম কলোনি 10টা ছিল, কিন্তু আমাকে আলটিমেটলি রেজাল্টটাকে লিখতে হবে হচ্ছে 100 ml এ কতগুলো কলোনি আছে। তাহলে নাম্বার অফ কলোনি কাউন্টেড ডিভাইডেড বাই কত ml স্যাম্পলকে আমরা এখানে টেস্ট করছি মাল্টিপ্লাইড বাই 100। তো আমরা যদি 0.1 ml নিয়ে করি, এখানে এটা হবে হচ্ছে 0.1, নিচের যে ভলিউমটা এটা হবে 0.1, 0.1, আর সেখানে 100 ml এর জন্য কতটা কলোনি হচ্ছে সেটাকে আমরা, এটা রেজাল্ট আসবে CFU পার 100 ml। CFU বলতে বোঝায় কলোনি ফর্মিং ইউনিট, পার 100 ml এ কত সেটা এখানে বের করতে পারবো। সিমিলারলি ফেকাল কলিফর্মও একই রকম হবে।